আচ্ছা এবার বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, প্রসেসটা বোঝা গেছে কিনা। নাই কোশ্চেন? আমার কথা শোনা যায় তো নাকি? জি স্যার যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের টপিকে যাই আর কি। সো কারো যদি 2D 3D শোডিঞ্জার পয়সন সলভার সলভ করা লাগে, ইফেক্টিভ মাস অ্যাপ্রক্সিমেশনের মধ্যে যতটুকু করা যায় মোটামুটি সবকিছুই টিকেট সলভারে গিয়ে চলে আছে আর কি, মানে এখানে খুব বেশি কাস্টমাইজ করার কিছু লাগে না। সো ওইটা আসলে তোমরা টিকেট দিয়ে করতে পারবে, এবং ইন্টারনাল থিওরিগুলো জানলে আর কি হয়তো বা তোমরা প্যারামিটারগুলো বেটার কন্ট্রোল করতে পারবে আর কি, আন্দাজে করার চেয়ে মানে কোনটা চেঞ্জ করলে আসলে, কারণ যখন আমরা টিকেট সফটওয়্যার ইউজ করি তখন তো আসলে এই প্যারামিটারগুলাই ইউজ করবে তারা আর কি। সো ইনপুট প্যারামিটার কি কি দিলে আসলে কোথায় ইফেক্ট হবে, তোমার যদি সলিউশন প্রসিডিউরটা জানা থাকে তুমি আর কি বেটার সিমুলেশন করতে পারবে আর কি আন্দাজে করার চেয়ে। আচ্ছা তাহলে এই পর্যন্তই আমাদের শোডিঞ্জার পয়সন সলভার বা আমাদের ডিভাইস সিমুলেশনের যে ইফেক্টিভনেস অ্যাপ্রক্সিমেশনের যে অ্যাপ্রোচ আমি আপাতত এখানেই শেষ করব আর কি। এখন আমরা একটু ডিএফটি সিমুলেশনের থিওরির দিকে যাব। ডিএফটি সিমুলেশন অ্যাটমিস্টিক সিমুলেশন যেটাকে বলি আর কি। তো অ্যাটমিক সিমুলেশন আমি বলেছি আমরা দুইটা অ্যাপ্রোচ পড়বো। একটা হচ্ছে ডেনসিটি ফাংশনাল থিওরি দিয়ে যে সিমুলেশনগুলো করে সেটা কি কি জন্য করে বা কিভাবে করে। এগেইন ওইটাও যেহেতু একটু নিউমেরিক্যালি ইমপ্লিমেন্ট করা খুবই জটিল, এটা আমরা হয়তো বা সফটওয়্যার দিয়েই করব, বাট ভিতরে কি হচ্ছে সেই জিনিসটা প্রসিডিউরটা জানা আর কি। আমরা হয়তো বা এখানে যেরকম একেবারে স্টেপ বাই স্টেপ ইকুয়েশনগুলো দেখিয়েছি হয়তো বা সব ইকুয়েশনগুলোও দেখবো না, বাট মেইন প্রসিডিউরগুলো মেইন প্যারামিটারগুলো জানা যাতে হচ্ছে কি সফটওয়্যারটা ঠিকঠাক মতো ইউজ করা যায়, এটা একটা উদ্দেশ্য। আরেকটা হচ্ছে কি আমাদের এই মলিকুলার ডাইনামিক সিমুলেশন, যেটা ক্লাসিক্যাল সিমুলেশনের মধ্যেও পড়ে। মলিকুলার ডাইনামিক সিমুলেশন কোয়ান্টাম মেকানিক্যালও হতে পারে। সো মলিকুলার ডাইনামিক্স এর ক্লাসিক্যাল মলিকুলার ডাইনামিক্স এর পার্টটা আমরা দেখবো যে ওখানে কি করে, এবং কয়েকটা সফটওয়্যার দিয়ে হয়তো বা একটা দুইটা অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করব। এই হচ্ছে কি আমাদের নেক্সট বাকি পেন্ডিং যা আছে আর কি। আজকে আমাদের কত উইক চলে ভাই দেবে? আজকে কত উইক আমাদের ইয়েতে, এটা কি 7 নাকি? জি স্যার 7th উইক। আমাদের গ্যাপটা নাকি কবে জানি একটা গ্যাপ আছে, আর মানে এই উইকের পরে কি 2 উইক পরে গ্যাপ নাকি? Sir, 11th week as far as I remember. আচ্ছা না, আর তাহলে আরো 3 উইক ক্লাস আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আমি কয়েকটা এক্সাম্পল বের করি তারপর একটু আলোচনার দিকে যাচ্ছি। আচ্ছা, একটা উল্টোভাবে আর কি বলতে চাচ্ছি। একটা ধরো একটা রিসার্চ প্রবলেম যে একটা ম্যাটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে হবে, ঠিক আছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন জেনারেল ভাবে আসলে কমপ্লেক্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় আর কি। তার একটা রিয়েল পার্ট থাকে এবং তার একটা ইমাজিনারি পার্ট থাকে। এগুলা তোমরা ম্যাটেরিয়ালস এর কাসাপের বইয়ের ওখানে হয়তো পড়ে আসছো।
এর মধ্যে রিয়েল পার্টটা হচ্ছে কি নর্মাল যেটা আমরা জানি আর কি সেটা, আর এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের যেই ইমাজিনারি পার্টটা থাকে সেটা আসলে হচ্ছে কি ম্যাটেরিয়ালের একটা লস ইন্ডিকেট করে, আর রিয়েল পার্টটা হচ্ছে কি আসলে নর্মাল রিফ্লেক্টিভ ইন্ডেক্স যেটা আমরা বলি আর কি। তো সাধারণত ইন জেনারেল ভাবে এই ধরনের n প্লাস আই কি এই ধরনের একটা ফরম্যাটে থাকে। তো যে কোনো একটা আননোন ম্যাটেরিয়াল, এখানে এখন অনেক 2D ম্যাটেরিয়াল নিয়ে রিসার্চ হয় আর কি। তো যে কোনো একটা আননোন ম্যাটেরিয়ালের জন্য আমরা যদি এই সাপোজ এই প্রবলেমটাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বের করবো আর কি, ঠিক আছে, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট কেন বের করব, এখন ম্যাটেরিয়ালটা সেটা ডিপেন্ড করে ম্যাটেরিয়ালটার কিসের কি জন্য ইউজ করে বা তার ইউজগুলো কোথায় হতে পারে, পটেনশিয়াল ইউজ যদি একেবারে নতুন ম্যাটেরিয়াল হয় সেক্ষেত্রে লোকজন তখন ক্যালকুলেশন করে। এর মধ্যে যেহেতু লস ক্যালকুলেশন, নতুন ম্যাটেরিয়াল হলে মানুষজন এমনিই বের করে, তার যত ধরনের ফিজিক্যাল প্রপার্টি আছে এগুলো রিপোর্ট করে। আবার যদি যেসব ম্যাটেরিয়ালের সোলার সেলে ইউজ আছে সেসব ম্যাটেরিয়ালের জন্য কিন্তু এই ইমাজিনারি পার্ট অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এবং রিয়েল পার্ট দুইটাই, কারণ রিয়েল পার্ট ডিটারমাইন করে যে একটা আলো পড়লে কোন দিকে বেঁকে যাবে সেটা, আর ইমাজিনারি পার্ট হচ্ছে কি এটা কতটুকু অ্যাটেনুয়েট হবে সেটা ডিটারমাইন করে। সো এই ধরনের একটা প্রবলেমের জন্য আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, এবং অনেক ক্ষেত্রে ম্যাটেরিয়ালে দেখা যায় যে ডোপিং থাকে, ডোপিং করলে তাদের এই প্রপার্টিগুলো, ধরো ইমাজিনারি পার্টটা যদি চেঞ্জ হয় তার মানে হচ্ছে কি তার অ্যাবজর্পশন চেঞ্জ হবে। অ্যাবজর্পশন মানে আমি এখানে সানলাইট অ্যাবজর্পশন বুঝাচ্ছি। সো এখানে ম্যাটেরিয়াল সায়েন্সের পার্টটা ওটা তো হচ্ছে ডিভাইস সিমুলেশন যেটা আমরা করি সাধারণত সোলার সেল সিমুলেশনে, ওগুলোর জন্য অনেক সফটওয়্যার আছে, অনেক টিকেট সফটওয়্যার আছে, বাট টিকেট সফটওয়্যারগুলোর ইনপুট হিসাবে এগুলো কিন্তু দিতে হয়, ঠিক আছে। যেমন এই আমি তোমাদের এই ক্লাসের আগে একটু আগেই একটা এখানে কয়েকটা পেপার আমার আন্ডার রিভিউতে চলতেছিল, একটা পেপার আসছে সোলার এনার্জিতে কম্পিটিশনাল, এটা আসলে আন্ডার রিভিউতে, তারপর আমি দেখাচ্ছি পেপারটার টাইটেল দেখো, কম্পিটিশনাল এক্সপ্লোরেশন টুয়ার্ডস টানেল অক্সাইড প্রেসিপিটেড কন্ট্যাক্ট সোলার সেলস টেইলরিং হায়ার এফিসিয়েন্সি, ঠিক আছে। এটা মানে জার্নালের ইয়ে করার জন্য আর কি সাবমিশন হয়েছে, চায়না থেকে সাবমিশন, এটা আসছে আর কি আমার জন্য, আমি একজন রিভিউয়ার। তো এখানে এটা পুরোটাই কিন্তু কম্পিটিশনাল পেপার আর কি। এখানে একটা জায়গায় যে তারা মডেল অ্যান্ড সিমুলেশন সেটা বর্ণনা করেছে, তো এখানে আইডিয়ালি দেখবে যে কিছুই লেখে নেই, কিছুই নেই মানে কিছুই নেই আর কি। সো এই একটা সফটওয়্যার নাম বলেছে, মানে এটা একটা খারাপ পেপার লেখার উদাহরণ আর কি, একটা সফটওয়্যার নাম বলেছে, তারপরে বলছে যে এইরকম, এবং এক গাদা প্যারামিটার লিখেছে, প্যারামিটারগুলো কোত্থেকে আসছে কি আসছে কোনো মানে ডিফল্ট প্যারামিটার এগুলা বলছে আর কি, ঠিক আছে। তো এটা একটা যেহেতু একটা ফিজিক্যাল ডিভাইস, তাও আবার এই পেপারটাতে হচ্ছে সিলিকন সোলার সেল সিমুলেট করেছে, তো সিলিকন সোলার সেল সিমুলেট করে এই পেপারের আলটিমেট ইফিসিয়েন্সি আসছে হচ্ছে এটা একটা থিওরিটিক্যাল পেপার, আলটিমেট ইফিসিয়েন্সি 27%, ওইটার তো প্র্যাকটিক্যালি লিমিট আরো বেশি। সিলিকনের প্র্যাকটিক্যাল সোলার সেলের ওয়ার্ল্ড রেকর্ড জানো কত? 26 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তো 26 পয়েন্ট যদি এক্সপেরিমেন্টালি কেউ অ্যাচিভ করে, থিওরিটিক্যালি এই 0.5 বা 1 বাড়ানো আসলে খুব কাজের কিছু না আর কি, স্পেশালি যেখানে হচ্ছে গিয়ে এতগুলো প্যারামিটার আছে, যেখানে আছে মানে রিকম্বিনেশন প্যারামিটার, ট্র্যাপিং প্যারামিটার, বিভিন্ন কন্ট্যাক্টের প্রপার্টি, অনেক কিছু আছে, এগুলো সব সেমিকন্ডাক্টরের ইয়ে আর কি। তো এগুলা করে মানে এখন সে একটা ধরেছে, আমি যদি বলি অন্যরকম, মানে এখানে কোনো পেপারের ইভেন কোনো বেঞ্চমার্কিংও নাই আর কি, যে আমি একটা সিমুলেশন করেছি অমুক পেপারটার সাথে মিলাইলাম যে তার মানে হচ্ছে আমার এই প্যারামিটারগুলো ঠিক আছে আর কি। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে পেপার তো সিমুলেট করা তো কোনো ব্যাপার না আর কি, বাট এই যে কাজগুলো করেছে এগুলো সবগুলো হচ্ছে কি কোশ্চেনেবল কাজ আর কি, মানে যেটা অবভিয়াসলি আমি এই পেপারটা রিভিউ করতে গেলে দিব আর কি, এবং এই কারণে কিন্তু পেপারটা মানে এই স্টেজে রিজেক্ট হবে আর কি। কারণ হচ্ছে গিয়ে পেপার যখন আমরা লিখবো, মানে পেপারে অবভিয়াস কোশ্চেন তো রাখা যাবে না, আমি একটা প্যারামিটার লিখলে এটা যদি কোনো রেফারেন্স না থাকে, মানে যেটা আসলে রেফারেন্স থাকা উচিত, অবভিয়াসলি জিজ্ঞেস করবে যেটা কই পাইছো তুমি। সো আইডিয়ালি হলে কি হতো, মানে যে সে যে ঠিকঠাক মতো বুঝে লিখেছে তাহলে হয়তোবা এই ধরনের ইকুয়েশন সেট, মানে এই সফটওয়্যার দিয়ে করলো পিছনে এই ধরনের ইকুয়েশন সেট যদি থেকে থাকে, তার আসলে অল্প স্বল্প ভাবে এগুলো বলা উচিত ছিল। এই ধরনের কোন একটা, যেহেতু এগুলো সিমুলেশন পেপার, কোন একটা
আইডিয়াল পেপারকে ধরে একটা এক্সপেরিমেন্টাল পেপারকে ধরে তার সিমুলেশন ডাটাটাকে মিলানো উচিত ছিল যে হ্যাঁ আমার সিমুলেশনে যে প্যারামিটারগুলো আমি ধরেছি সেগুলো ঠিকঠাক আছে। এরপরে গিয়ে হচ্ছে গিয়ে সে তার মানে এডিশনাল যেই অ্যানালাইসিস করতে এই ধরনের টেবিল থাকা উচিত ছিল যেগুলো আসলে কোনো বেসিস আছে যে এই প্যারামিটারগুলো আমি কোত্থেকে পেয়েছি। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কোনো একটা এক্সপেরিমেন্টাল আমি একটা ইফেক্টিভ মাস ধরেছি, এগুলো নিশ্চয়ই কোনো না কোনো পেপারের সাথে মিলানো আছে এক্সপেরিমেন্টাল পেপার থেকে নিয়ে তারপরে সাধারণত লোকজন করে আর কি। তো এই যে প্যারামিটারগুলো বা এই যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো আমরা যে কোনো ধরনের কাজই করি না কেন এটা কিন্তু লাগবে। এখন দেখো এই যে ম্যাটেরিয়াল প্যারামিটার বললাম, এখানে আমি রিফ্লেক্টিভ ইন্ডেক্সের কথা বলছি। এই পেপারের কিন্তু অনেকগুলো ম্যাটেরিয়াল প্যারামিটার আছে, তাই গেল যে টেবিলের কথা বললাম ইফেক্টিভ মাস, এটা হচ্ছে গিয়ে ব্যান্ড স্ট্রাকচার থেকে আসে, সেকেন্ড ডেরিভেটিভ তোমরা জানো। মোবিলিটি ম্যাটেরিয়াল প্যারামিটার এক্সপেরিমেন্ট থেকে বের করা যায়। অ্যাকসেপ্টেড ডোনার কনসেন্ট্রেশন সেটাও এক্সপেরিমেন্টালি কতটুকু অ্যাচিভেবল, অ্যাকসেপ্টেড ডোনার কনসেন্ট্রেশন এটারও রেফারেন্স দিতে হবে, কারণ কি সব ম্যাটেরিয়ালের কিন্তু ক্যারিয়ার কনসেন্ট্রেশন একরকম হয় না। কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যেমন সিলিকনের 10⁻20 22 এগুলো তোমরা দেখে আসছো, কিন্তু ধরো প্যারোক্সাইড বা কেস্টাইট কিছু কিছু ম্যাটেরিয়াল আছে এগুলো ক্যারিয়ার কনসেন্ট্রেশন কখনোই ওই লেভেলে যাবে না। তারপরে রিকম্বিনেশন প্যারামিটার এক এক ম্যাটেরিয়ালের এক এক রকম, সারফেস রিকম্বিনেশন ভেলোসিটি এগুলো তোমরা পড়ে আসছো, ইয়েতে আছে, এক এক ম্যাটেরিয়ালের এক এক রকম। সো এইগুলার যদি আমরা প্র্যাকটিক্যাল ভ্যালু না দেই, তুমি একটা আজগুবি টাইপের ভ্যালু ইউজ করে একটা ভালো পারফরমেন্স মানে দেখাইতেই পারো আর কি সিমুলেশনগত ভাবে, কারণ এটা তো ক্যালকুলেশন, সে তো ইকুয়েশন দিয়ে ক্যালকুলেশন করে দিতেই পারে আর কি। তো তখন হচ্ছে কি পেপারের ক্রেডিবিলিটি কমে যায়। তো এই জন্য যেটা করতে হয়, এই যে প্যারামিটার গুলো আমাদের যেগুলোই বের করি না কেন এগুলো কোনো না কোনো কিছুর সাথে আসলে মিলাতে হয় আর কি। তো এখন এটা ওই পেপারটাই বলি না কেন বা এই পেপারটার মোটিভেশন ছিল সোলার সেল আসলে, কারণ সোলার সেল করতে গেলে এই যে তারা যেটা বলেছে এই তাদের এই যে পেপারটা দেখাচ্ছিল আমি, তাদের পেপারে একটা সমস্যা হচ্ছে তারা এখানে সোলার সেল সিমুলেট করতে গেলে দুই ধরনের পার্ট আছে, একটা হচ্ছে অপটিক্যাল পার্ট আর একটা হচ্ছে ইলেকট্রনিক পার্ট। সে শুধু ইলেকট্রনিক যে সফটওয়্যারটার কথা বলেছে সেই ইলেকট্রনিক পার্টের কথাই বলেছে আর কি। অপটিক্যাল অ্যাবজর্পশন নিয়ে খুব অল্প স্বল্প কথা বলেছে, বাট এগুলোরও স্ট্যান্ডার্ড মেথড আছে যে অপটিক্যাল অ্যাবজর্পশন কিভাবে বের করে, বাট বেসিক্যালি তারা মানে কাইন্ড অফ মানে খুব বেশি আমি জানলাম না, মানে জানলে আরো বেশি লিখতো আর কি, মানে এত সহজে একেবারে 200 ওয়ার্ডও লিখে নেয় এত কম হওয়ার কথা না আর কি। কিন্তু এটা ঠিকই সিমুলেট করে খুব সুন্দর সুন্দর খুব সুন্দর আউটপুট বলবো না আর কি, এগুলা জিগজ্যাগ দেখা যাচ্ছে, তার মানে কোনো মতে একটা পেপার সাবমিট করে দিয়েছে আর কি। অবভিয়াসলি পেপারগুলো দেখলেই বুঝতেছো যে যদি এটা একটা সিমুলেশন পেপারই হয় মাত্র 4-5টা পয়েন্ট নিয়ে কাজ করার তো কোনো মানে হয় না, তাই না? এগুলো আরো স্মুথ করা যেত ইয়েগুলা। এই ধরনের কার্ভ সাধারণত পাওয়া যায় এক্সপেরিমেন্টাল পেপারে, যে কারণ হচ্ছে কি এক্সপেরিমেন্টালি তো এই যে ডোপেন কনসেন্ট্রেশন বিভিন্ন 17, 18, 19 আছে, তাই না? এক্সপেরিমেন্টালি তো ইচ্ছা মতো চাইলে ভ্যারি করা যায় না, কিন্তু সিমুলেশনগত ভাবে তো চাইলে সবই করা যায়। এই জন্য সিমুলেশন পেপারের কার্ভ সবসময় দেখবা হচ্ছে খুব সুন্দর স্মুথ, আর এক্সপেরিমেন্টাল পেপারের কার্ভ থাকে হচ্ছে কি এরকম জিগজ্যাগ টাইপের। সো এখানে কিন্তু তারা সেটাও করে না আর কি, দেখে মনে হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজ মানে 4-5টা পয়েন্ট নিয়ে কাজ করছে, অথচ এমন কোনো সিমুলেশন করে নাই যে তাদের খুব টাইম কনজিউমিং কিছু ছিল। সো বেসিক্যালি পেপারটা খুব পুরলি করা হয়েছে এবং এটাকে ওইভাবে রিপ্রেজেন্টেশনটাও ঠিক নেই আর কি। এখন এই ধরনের ম্যাটেরিয়াল প্যারামিটার গুলা করতে গেলে আমাদের ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল প্যারামিটার চাইলে ডিএফটি দিয়ে আইডিয়ালি ক্যালকুলেট করে ফেলা যায়। আইডিয়ালি এই জন্য বলছি, এক্সপেরিমেন্টালি করতে গেলে হয়তো তার সাথে একটু এদিক সেদিক হবে আর কি। তো এইটা করতে গেলে যাই করি না কেন এটার 3টা ভাগে ভাগ করা যায় একটা ডিএফটি সিমুলেশনকে। ডিএফটি থিওরি আমরা পরে আমি পরের উইকে বা এর পরের উইকে হয়তো পড়বো, বাট আমি আসলে মেইন জেনারেল প্রসিডিউরটা বলবো, কারণ আলটিমেটলি তোমরা করবা তো সফটওয়্যার দিয়ে আর কি। এখানে এই ধরনের সিমুলেশন সফটওয়্যার গুলা বিশেষ করে ডিএফটি যখন ইউজ করা হয় বা ইভেন মলিকুলার ডাইনামিক্স, এখানে 3টা পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রি প্রসেসিং। প্রি প্রসেসিং মানে একটা সফটওয়্যারে আমি যেই সিমুলেশনটা করব সেইটাকে ওই সফটওয়্যারের ইনপুট ফাইল যেভাবে নেয় সেটা হিসাবে তৈরি করার জন্য এটাকে আগে একটু স্পেশালাইজ ভাবে প্রসেস করে নিতে হবে। সব সফটওয়্যারেরই একই অবস্থা, ডিএফটি যেগুলো করতে পারে আর কি। আরেকটা হচ্ছে গিয়ে পোস্ট প্রসেসিং। পোস্ট প্রসেসিং হচ্ছে গিয়ে ডিএফটি সিমুলেশন করা মানেই কিন্তু এই না যে সে রিফ্লেক্টিভ ইন্ডেক্স বের করে দিবে, অথবা সে ব্যান্ড স্ট্রাকচার বের করে দিবে, অথবা এরকম আরো অনেক প্যারামিটার আছে ডিএফটি থেকে বের করা যায়। ডিএফটি সিমুলেশন করা মানে একটা সেলফ কনসিস্টেন্ট শোডিঞ্জার পয়সন সলভারই সলভ করা।
ঠিক আছে, ডিএফটিও এক কাইন্ড অফ একই জিনিসই করে, পার্থক্য হচ্ছে এখানে কোনো ইফেক্টিভ মাস অ্যাপ্রক্সিমেশন নাই। সো এটা অ্যাটমিস্টিক লেভেলও অ্যাপ্লিকেবল, কারণ ইফেক্টিভ মাস অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লিকেবল হতে হলে সেটা আসলে আমাদের এটা পিরিয়ডিসিটি থাকতে হয়। সো অ্যাটমিস্টিক লেভেলের যে ডিভাইসগুলো সেখানে হয়তোবা লং পিরিয়ডিসিটি থাকে না, এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হয়তোবা ইফেক্টিভ মাস অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড না, তখন মানুষজন হচ্ছে গিয়ে ডিএফটি সিমুলেশন করে। এটা হচ্ছে গিয়ে ডিভাইস সিমুলেশনের ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে ম্যাটেরিয়াল প্যারামিটার যেহেতু একেবারে বেসিক প্যারামিটার, ইন্ট্রিনসিক প্যারামিটার, সেক্ষেত্রে তো আর ইফেক্টিভ মাস দিয়ে ওটা আসবেও না। ইনফ্যাক্ট ইফেক্টিভ মাস বেরিয়ে হয় হচ্ছে গিয়ে ডিএফটি সিমুলেশন থেকে। ঠিক আছে, সো একেবারে বেসিক লেভেলের কোনো ম্যাটেরিয়াল প্রপার্টি বের করতে গেলে ডিএফটি লাগবে, অথবা এমন কোন ডিভাইস যেখানে হচ্ছে গিয়ে আমাদের ইফেক্টিভ মাস অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লিকেবল না, সেক্ষেত্রে আমরা চাইলে ডিএফটি ইউজ করতে পারি। যাই করি না কেন তিনটা পার্ট, একটা হচ্ছে প্রি প্রসেসিং আর একটা হচ্ছে পোস্ট প্রসেসিং। যখন আমাদের এই শোডিঞ্জার অ্যাটমিস্টিক শোডিঞ্জার পয়সন সলভারটা কনভার্জ করলো, এরপরে হচ্ছে কি আমি আমাদের ফিজিক্সের থিওরি অনুযায়ী যা ক্যালকুলেট করা সেটা করে নিব। এটা হচ্ছে কি আইডিয়াটা পোস্ট প্রসেসিং এর। আর প্রি প্রসেসিং হচ্ছে গিয়ে আমাকে একটা ম্যাটেরিয়াল দিল, সেটা সলভ করতে হবে। এখন তার ইউনিট সেল কি তা আমাদের জানতে হবে, ইউনিট সেলের কোথায় থাকে, তার অ্যাটমগুলা কয়টা অ্যাটম, কি ধরনের বন্ডিং, এগুলো জানতে হবে। এই ইউনিট সেলটা ক্রিয়েট করা, ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রি প্রসেসিং এর আন্ডারে পড়ে। এই ইউনিট সেলটা ক্রিয়েট করে এরপরে হচ্ছে গিয়ে আমরা যখন সিমুলেশনটাকে এই ইউনিট সেলটাকে একটা সিমুলেশন সফটওয়্যারে দিব, এই ধরনের ম্যাক্সিমাম সফটওয়্যার দেখা যায় যে তাদের কোডিং ফরম্যাট আছে, খুব কিছু কল্প কিছু, এখন অনেকগুলাই আছে অবশ্য, যেগুলো হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেসও আছে। তো গুই যদি থাকে তাহলে সুবিধা, তোমরা গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে হয়তো বা খুব ইজিলি হচ্ছে সিমুলেশন সেটআপটা করে ফেলা যায়। আদারওয়াইজ আরো কিছু জিনিস ডিফাইন করে নিতে হয়, যে এনার্জি কাট অফ মানে কোথায় গেলে এই আমাদের এই সিমুলেশনটা শেষ হবে, অথবা হচ্ছে গিয়ে তোমার তার যেই বেসিস ফাংশনগুলা সলভ করতে গেলে কেন বেসিস ফাংশন লাগে, আমরা যখন ডিএফটি থিওরি পড়বো তখন লাগবে যে তার বেসিস ফাংশনগুলো আমরা কোথায় কিভাবে সেট করব, অথবা নিউমেরিক্যাল কনভার্জেন্স গুলো কিভাবে সেট করব সেটা। এই যে প্যারামিটারগুলো বললাম ডিএফটিটা কনভার্জ করবে, সেটা করার জন্য যে মিনিমাম যেই প্যারামিটারগুলো জানা দরকার, যে সফটওয়্যারগুলোতে মানে আমাদেরকে গ্রাফিক্যাল ইন্টারফেসও যেটা দেয়, সেটা জানতে গেলে ডিএফটির বেসিক থিওরিটা জানা থাকা ভালো আর কি। আদারওয়াইজ ওখানে একটু হয়তো বা আন্দাজে জিনিসপত্র ইউজ করা লাগতে পারে। সো এই মাঝখানের যে স্টেপটা প্রি প্রসেসিং পোস্ট প্রসেসিং এর মাঝখানে যে অ্যাকচুয়াল ডিএফটি সিমুলেশন, সেই সিমুলেশনটা হচ্ছে কি আমাদেরকে ওই সফটওয়্যারটা করে দিবে। প্রি প্রসেসিং অনেক সময় ওই সফটওয়্যার, যেই সফটওয়্যারটা ইউজ করবো সেই সফটওয়্যারের ক্যাপাবিলিটি থাকে, অথবা তার সাথে ইন্টারফেস করা যায়, অন্য সফটওয়্যার দিয়ে করা যায়। পোস্ট প্রসেসিং ও সিমিলারলি অনেক সময় ওই যে সফটওয়্যারে আমরা ডিএফটি করি সেখানেও থাকতে পারে, অথবা হচ্ছে কি ওই সফটওয়্যারের আউটপুট নিয়ে অন্য সফটওয়্যারে চাইলে করা যায়, ইভেন ম্যাটল্যাবেও করা যায়। যেমন এই পার্টিকুলার পেপারটাতে ডিএফটি করার পরে ওরা ওই সফটওয়্যারের থেকে ব্যান্ড স্ট্রাকচার বের করেছে, ওই সফটওয়্যার দিয়ে করেছে, যেইটা দিয়ে করেছে আমরা ম্যাটেরিয়াল স্টুডিও। আচ্ছা, এই পেপারটা ম্যাটেরিয়াল স্টুডিও দিয়ে করা। সো ম্যাটেরিয়াল স্টুডিওর নাম আমি বলেছিলাম প্রথম দিন। সো ম্যাটেরিয়াল স্টুডিওতে চাইলে ব্যান্ড স্ট্রাকচার বের করা যায়, এবং ব্যান্ড স্ট্রাকচার থেকে এই পেপারে মোস্ট প্রবাবলি নিচে ইফেক্টিভ মাসে যে লাস্ট টেবিলটাতে ইফেক্টিভ মাস বলা আছে, তো ব্যান্ড ইফেক্টিভ মাস কিন্তু খুব সম্ভবত আমার যতটুকু মনে আছে তখন যখন করেছি ম্যাটেরিয়াল স্টুডিওতে করা যায় না। তো এটা যেটা করেছিলাম আমরা ম্যাটল্যাব দিয়ে করেছি। কিভাবে? আমরা জানি যে ব্যান্ড স্ট্রাকচার থেকে কিভাবে ইফেক্টিভ মাস বের করা যায়, আমাদের সলিড স্টেট ডিভাইস কোর্সে পড়ানো হয়েছে। এই ব্যান্ড স্ট্রাকচারের সেকেন্ড ডেরিভেটিভ থেকে ওই যে ফর্মুলা যেটা দেওয়া আছে কোয়ান্টাম মেকানিক্স থেকে, আমিও মনে হয় রিপিট দেখিয়েছিলাম, এই কোর্সেও দেখিয়েছি, জাস্ট একটু রিপিট করেছি। সো ওই ফর্মুলাটা আমাদেরকে এটাকে একটা প্যারাবোলাতে ফিট করে, ইফেক্টিভ মাস যদি একটা প্যারাবোলাতে ফিট করতে হবে ওই যে মিনিমাম ম্যাক্সিমাম পয়েন্টগুলো, তাহলে আমি হচ্ছে গিয়ে তার ইলেকট্রনের ইফেক্টিভ মাস এবং হোলের ইফেক্টিভ মাস চাইলে বের করতে পারবো। সো এই যে এই পার্টটা পোস্ট প্রসেসিং, তো এখান থেকে আমরা আউটপুট নিয়ে সেটা করেছি। কিন্তু আবার এরকম সফটওয়্যারও আছে যেটাতে সে ওই সফটওয়্যারই হচ্ছে ইফেক্টিভ মাস দেখাতে পারে। কোয়ান্টাম এটিকের সফটওয়্যার আছে যে তোমাদেরকে ব্যান্ড স্ট্রাকচার বের করে দিবে, ইফেক্টিভ মাসও বের করে দিবে। আবার ওপেন সোর্স অনেক সফটওয়্যার আছে একই কাজ করে দিতে পারে, যেমন কোয়ান্টাম এসপ্রেসো। ওটার গ্রাফিক্যাল ইন্টারফেস ওদের নাই, বাট ওরা ওদের ওয়েবসাইটে একটা দিয়ে রেখেছে গ্রাফিক্যাল ইন্টারফেস অন্যদের ডেভেলপ করা। সো ওটা দিয়ে আবার চাইলে এই একই কাজই করা যায়। সো এই ব্যান্ড স্ট্রাকচার বের করতে গেলে তার মানে সফটওয়্যারে কিন্তু অভাব নেই। ব্যান্ড স্ট্রাকচার বের করবো কি জন্য আমরা, তাই না? আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আসলে ব্যান্ড স্ট্রাকচার, ডাইরেক্ট ব্যান্ড স্ট্রাকচার লাগবে কখন? হয়তো একটা নতুন ম্যাটেরিয়াল নিয়ে আমি কাজ করতেছি, এটা ব্যান্ড স্ট্রাকচার কেউ কখনো আগে বের করে নাই, তাহলে হয়তো বের করবো। অথবা ব্যান্ড স্ট্রাকচার জানি কিন্তু যেহেতু দরকার পড়ে না, কেউ কখনো হয়তো ইফেক্টিভ মাস রিপোর্ট করে নাই, তখন আমরা আমাদের কাজে হয়তো ইফেক্টিভ মাসটা বের করবো, এই জন্য ব্যান্ড স্ট্রাকচার বের করবো। আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কিন্তু সেইভাবেই আমরা আসলে করি।
অথবা আমরা দেখতে চাই যে এই ম্যাটেরিয়ালটা কি ইলেকট্রোড হিসেবে ইউজ করা যাবে নাকি সেমিকন্ডাক্টরের চ্যানেল হিসেবে ইউজ করা যাবে কি ইনসুলেটর, তাহলে আমাদের ব্যান্ড গ্যাপটা জানা দরকার। তো আমাদের ব্যান্ড স্ট্রাকচার বের করার উদ্দেশ্য কিন্তু আসলে ওইরকমই কিছু একটা থাকে আর কি, যে ম্যাটেরিয়ালটাকে কোন একটা অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোন একটা অ্যাপ্লিকেশন সাইডে নিয়ে যাওয়া। তো এই পেপারে যে আমাদের এমকে মানে ডাইইলেকট্রিক কমপ্লেক্স ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা বের করা হয়েছে, এটার উদ্দেশ্য ছিল আসলে সোলার সেলের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করা। তো করে একই রকম ভাবে ডিএফটি দিয়ে করে, এখানে এক্সপেরিমেন্টাল ডাটা খুব বেশি ছিল না, এটা রেফারেন্সে মনে হয় কিছু ডাটা পাওয়া গিয়েছিল, এগুলা এই যে তোমরা দেখতেছো যে ডিএফটি সিমুলেশন করা হয়েছে ফুল রেঞ্জে, বিশাল বড় রেঞ্জে, এনার্জি রেঞ্জে, বাট মিলানো হয়েছে কিন্তু অল্প একটু রেঞ্জে, ঠিক আছে, কারণ ওই অতটুকু ডাটাই অ্যাভেলেবল ছিল আর এগুলা করে এই ডাটাগুলা, তার মানে এখানে যে ম্যাটেরিয়ালটা রিপোর্ট করা হয়েছে সেই ডাটা দিয়ে কেউ যদি সোলার সেল সিমুলেট করতে চায় তাহলে এই ডাটাগুলা, এই এনকে ডাটাগুলা চাইলে তাদের সিমুলেটরে ইনপুট দিয়ে সেই কাজটা করতে পারে আর কি। এই হলো উদ্দেশ্য, এক্সপেরিমেন্টাল ডাটার সাথে মিলিয়ে যতটুকু করা গেছে করেছে আর কি। আর এই যে ফার্স্ট ফিগারটা যেটা দেখা গেছে, এইটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার প্রি প্রসেসিং এ তোমাকে আসলে এই ইউনিট সেলটা আগে সাজায় নিতে হবে। আরো কিছু দু একটা এক্সাম্পল দিই প্রি প্রসেসিং এর। সাপোজ এইখানে কিন্তু ডোপিং করা হয়েছে, এখানে পেরোক্সাইড ম্যাটেরিয়াল নিয়ে কাজ করা হয়েছে এবং ডোপিং করা হয়েছে। এখন ডোপিং করলে ম্যাটেরিয়ালটা কি হবে আদৌ? আমি একটা ম্যাটেরিয়ালের মধ্যে একটা ম্যাটেরিয়াল দিয়ে বললাম যে এটার মধ্যে এটা দিয়ে, ধরো হাইড্রোজেন গ্যাস, এমন একটা অ্যাটম দিয়ে বললাম যে এটা দিয়ে এটাকে ডোপিং করেছি, চাই বললে কি ডোপিং হবে? ডোপিং করলে তো বন্ড ফর্ম করতে হবে নাকি, যে কোনো ধরনের বন্ড, ভ্যান ডার ওয়াল হোক, কোভ্যালেন্ট হোক, কিছু একটা বন্ড। সো ডোপিং করলে আন্দাজে তো আর ডোপিং করা যায় না। ডোপিং করলে কোন একটা সাইড, যেমন সিলিকনে আমরা জানি যে যখন ডোপিং করে আর্সেনিক, বোরন, সাইড রিপ্লেসমেন্ট হয়, সিলিকন একটা সরে যায়, ওখানে আরেকটা যেটা দিয়ে ডোপ করেছি সেটা ওখানে গিয়ে রিপ্লেস করে। সো বন্ডিং এর মাধ্যমে সেটা হয়। সো ডোপিং করলে আদৌ জিনিসটা ডোপিং করা যাবে কিনা একটা ম্যাটেরিয়াল দিয়ে, সেটাও কিন্তু চাইলে ডিএফটি দিয়ে টেস্ট করা যায়। অথবা ডোপিং করলে তার কি ধরনের বন্ড ফর্ম করে সেটাও চাইলে চেক করা যায়। তো এই যে কাজগুলা, এগুলাও কিন্তু মেইন কাজ বলা যায় না, এটাও এক ধরনের প্রি প্রসেসিং বলতে পারো। ফর এক্সাম্পল আমাকে বললো যে সিলিকনের মধ্যে, সিলিকন আমরা যেহেতু জানি সেটাই বললাম, সিলিকনের মধ্যে এন টাইপ ডোপিং, আর্সেনিক দিয়ে ডোপিং করলে তার এক্সাম্পল যদি বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কিভাবে চেঞ্জ হবে, তাহলে সিলিকনের মধ্যে আর্সেনিক দিয়ে ডোপিং করলে এই ম্যাটেরিয়ালটার যে ইউনিট সেল সেটাতে কি ধরনের চেঞ্জ আসে সেটা আগে বের করতে হবে, যেহেতু আমি অ্যানালাইটিক্যালি বের করতে চাচ্ছি ক্যালকুলেশন করে। তো সেটা কিভাবে বের করব? তো সিলিকনের তোমরা জানো যে ইউনিট সেল ওই যে মাঝখানে কয়টা থাকে আর কি, যে এরকম ইউনিট সেল তো আসলে আমরা ইউনিট সেলের বিভিন্ন প্রকারভেদ তোমরা পড়ে আসছো, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, কিউবিক, হেক্সাগোনাল, অনেক ধরনের ইউনিট সেল আছে। তো যেমন ধরো এই পার্টিকুলার এইটা যেটা ছিল পেরোক্সাইড, এখানে তো হচ্ছে কি কর্নারে কোনোটাই নেই, কর্নারে একটা আছে, মাঝখানে একটা। সিলিকনে কিন্তু আবার কর্নারে আছে, মাঝখানে আছে, ডায়মন্ডের মতো আছে, জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার দেখছো বিভিন্ন রকম। যাই থাকুক না কেন, এই ইউনিট সেলটাকে অ্যাটমিক কোঅর্ডিনেট হিসাবে আমাদেরকে এই ধরনের সফটওয়্যারগুলোতে ইনপুট দিতে হবে। মানে সফটওয়্যার কিন্তু জানে না যে আসলে এটা কি ম্যাটেরিয়াল, সফটওয়্যার জানে যে XYZ কোঅর্ডিনেটের বলে দেয় 0 0 0। সাপোজ তুমি বললা যে অরিজিনে একটা সিলিকন আছে, তখন সফটওয়্যারের ইনপুটগুলো থাকে এরকম যে 0 0 0 তে সিলিকন, তো আর সে বুঝে না, বলে যে অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, ঠিক আছে, এটা হচ্ছে সরি অ্যাটমিক সিলিকনের হচ্ছে গিয়ে 14, অ্যাটমিক নাম্বার 6 মানে কার্বন, তার মানে 6 লিখলা, 0 0 0 তে 6 আছে, এটা হচ্ছে গিয়ে কার্বন, 0 0 0 তে 14 আছে মানে হচ্ছে গিয়ে এটা সিলিকন। এইভাবে একটা ফরম্যাট আকারে হচ্ছে কি আসলে সফটওয়্যার গুলাতে ইনপুট গুলা যায়। সো এই যে 0 0 0 তে আমি বললাম যে কার্বন আছে, এখন আমি সাপোজ যদি গ্রাফিন বলি, গ্রাফিন একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, এটা কি পারফেক্ট হেক্সাগোনাল নাকি তার বাহুগুলোতে কম বেশি আছে? তো প্র্যাকটিক্যালি অবশ্যই এটা পারফেক্ট হেক্সাগোনাল না। তো এই তাহলে এটা কি ধরনের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কেসে একটা গ্রাফিনের এই হেক্সাগোনালের মধ্যে যদি প্রতিটা বলি আধা ন্যানোমিটার, 0.5 ন্যানোমিটার, সবগুলো 0.5 না হয় কোনটা 0.49, কোনটা 0.48, কোনটা 0.51, সেটা কিভাবে ডিটারমাইন করব? তো এগুলো আসলে ডিএফটি দিয়ে করা যায়, একেবারে বেসিক ফিজিক্স কেমিস্ট্রির ফর্মুলা, যে একটা সিস্টেম স্টেবল হবে যখন সে তার মিনিমাম এনার্জি স্টেটে থাকে, ঠিক আছে। তো ডিএফটি দিয়ে যেটা করে, এই জন্যই আসলে খুব টাইম কনজিউমিং হয় ব্যাপারগুলা অ্যাটমিস্টিকে। ডিএফটি দিয়ে করে হচ্ছে গিয়ে আমি যখন একটা ইউনিট সেল দিব, তার যত ধরনের অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট হতে পারে সে নিউমেরিক্যালি এগুলা চেঞ্জ করে করে দেখে যে তার সবচেয়ে মিনিমাম এনার্জিটা কোথায় আসে। যেই পয়েন্টে মিনিমাম এনার্জি আসে
সেটাই হচ্ছে গিয়ে ওই সিস্টেমের জন্য স্টেবল স্টেট। এটা হচ্ছে গিয়ে ডিএফটির ক্যালকুলেশন। সো তুমি যখন একটা গ্রাফিন জাস্ট একটা হেক্সাগোনাল ইউনিট সেল দিয়ে যখন এটাকে ইনপুট দিবা, ডিএফটি ক্যালকুলেশন করার পরে তুমি এটা যখন কনভার্ট করবে, এনার্জি মিনিমাইজেশন বলে এটাকে, বা রিল্যাক্সেশনও বলে আর কি, এটা যখন কনভার্ট করবে তখন তুমি দেখবা যে আর এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না। এই চেঞ্জ হচ্ছে না মানে কি, মিনিমাম এনার্জিতে আছে। তো মিনিমাম এনার্জিটাতে আসার পরে তখন তুমি কার্বন টু কার্বন ডিস্টেন্স দেখলে দেখবা যে সবগুলা সেম না। সো এই কাজটা আমি এখানে একটা এক্সাম্পল দিলাম আর কি, যে গ্রাফিনের আমাদের মিনিমাম স্টেটটা কিভাবে বের করতে পারবো বা অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম স্টেটটা কিভাবে বের করতে পারবো। বাট ডিএফটি সিমুলেশন করতে গেলে যে কোনো ধরনের প্রবলেমও সবার আগে এই রিল্যাক্সেশন, এনার্জি রিল্যাক্সেশনটা করে নিয়ে আসা লাগে। এনার্জি রিল্যাক্সেশনের প্র্যাকটিক্যাল ইকুইভ্যালেন্ট কি? প্র্যাকটিক্যাল ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে আমি একটা ম্যাটেরিয়ালকে রেখে দিছি, জাস্ট কোনো ফোর্স নাই, কিছুই নাই, তাহলে এই ম্যাটেরিয়ালটা কিভাবে থাকবে? জাস্ট তার নর্মাল স্টেটে থাকবে। এই নর্মাল স্টেটটা বের করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে এনার্জি রিল্যাক্সেশন করা। কারণ তুমি যখন কোঅর্ডিনেট আকারে সফটওয়্যার ইনপুটটা দিবা, কোঅর্ডিনেট তো তুমি নিজেই ডিফাইন করে দিচ্ছ, তুমি যেখানে বলবা অ্যাটম সেখানেই থাকবে। বাট তুমি যেখানে জিওমেট্রি আকারে দিয়ে দিচ্ছ সেটা তো আসলে একটা প্র্যাকটিক্যাল কেমিক্যাল ফর্মুলা অনুযায়ী না। তো সেটাকে কেমিক্যাল ফর্মুলা অনুযায়ী ডিস্ট্রিবিউট করতে গেলে এনার্জি রিল্যাক্সেশন করা লাগে, বা জিওমেট্রি, এটা নাম আছে এনার্জি রিল্যাক্সেশন, মিনিমাইজেশন, অথবা জিওমেট্রি অপটিমাইজেশনও বলে। এটা হচ্ছে কি আসলে ডিএফটি সিমুলেশন করার আগের ফার্স্ট ডিএফটি দিয়েই করে, বাট আমাদের অ্যাকচুয়াল ক্যালকুলেশন আগে ফার্স্ট স্টেপ হচ্ছে জিওমেট্রি অপটিমাইজেশন করে নিতে হবে। এরপরে দেখো এই পার্টিকুলার পেপারটার জন্য যেটা করা লাগছে, ডোপিং করেছি। ডোপিং করলে আবার জিওমেট্রি চেঞ্জ হবে, কারণ কি ডোপিং করার পরে এই ম্যাটেরিয়ালটার মধ্যে আরেকটা অ্যাটম এসে ঢুকে গেছে, তাহলে অবভিয়াসলি তাদের মধ্যে ফোর্সের চেঞ্জ হয়েছে। তো চেঞ্জ হওয়ার কারণে তাদের নতুন যে কনফিগারেশন সেটা বের করতে হবে। তার মানে ডোপিং করার পরে আবার এনার্জি মিনিমাইজেশন করে দেখতে হয় যে এটা রিল্যাক্স স্ট্রাকচার কোনটা। এরপরে গিয়ে হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়াল ডিএফটি ক্যালকুলেশন করে এনার্জি ইকে রিলেশন, যেগুলো ব্যান্ড স্ট্রাকচার বের করা বা এনকে, এগুলো সবগুলো বের করা যে ফর্মুলা আছে সেগুলো দিয়ে করে। সো বেসিক্যালি এই কাজটা করতে গিয়ে আমাদেরকে কিন্তু 3 স্টেপে একই সিস্টেমের উপরে ডিএফটি সিমুলেশন বের করা লেগেছে। একবার করেছি হচ্ছে উইদাউট ডোপিং রিল্যাক্সেশন, এরপর হচ্ছে ডোপিং দিয়ে, এরপরে যদি ডোপিং দিয়ে যে জিওমেট্রি অপটিমাইজড হয়ে যখন যে ফাইনাল স্ট্রাকচারটা আমি পেলাম, সেটাকে আমরা হচ্ছে গিয়ে এটাকে বলে সিঙ্গেল পয়েন্ট এনার্জি ক্যালকুলেশন। এই লাস্ট স্টেপে এসে গিয়ে হচ্ছে গিয়ে আমরা স্ট্রাকচারে হাত দিই না, স্ট্রাকচারে কোনো চেঞ্জ নেই, ফিক্সড অ্যাটমগুলো ফিক্সড থাকে, জাস্ট অন্য যে প্রপার্টিগুলো ক্যালকুলেট করা দরকার, ইকে রিলেশন এনকে যাই বলি না কেন সেটা করি, অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা। সো তোমরা বুঝতে পারতেছো যে এইখানে এই ক্যালকুলেশনগুলা মানে কত স্টেপে করা লাগে, এটা একটা। আরেকটা হচ্ছে যেহেতু অ্যাটমিস্টিক ব্যাপার স্যাপার, এখানে দেখা যায় যে 4-5টা অ্যাটম নিয়ে ক্যালকুলেশন করে যখন ইউনিট সেল নিয়ে ক্যালকুলেট করে, বা যদি মলিকুলার লেভেলে করে 100, 150, 200 এই ধরনের। এটার যখন আমরা থিওরিটা দেখবো, ওটার ভিতরে দেখবা যে এটার যে ফর্মুলেশন আছে, ম্যাট্রিক্স ফর্মুলেশন, মানে এটা আসলে কি বলে ফ্যাক্টরিয়াল আকারে বাড়ে আর কি। মানে ধরো 10টা অ্যাটম থাকলে যদি মনে হয় যে ম্যাট্রিক্সটা 1000-এর হবে, 100টা থাকলে এক টানে 10 লাখ এরকম আর কি। তো খুবই টাইম কনজিউমিং ক্যালকুলেশন হয়, মানে যদি অ্যাটমের সংখ্যা বাড়তে থাকে এক্সপোনেনশিয়ালি ক্যালকুলেশন টাইম বাড়ে। আবার সিম্পল স্ট্রাকচার যদি সিলিকনের ব্যান্ড স্ট্রাকচার বের করতে যাও 1 ঘন্টাও বের হয়ে যাবে এটা এখন, কারণ সিলিকনের যদি ইউনিট সেল দেখো তুমি দেখবে যে 2টা মাত্র অ্যাটম। সো ওই ব্যাপারটাও আছে, ইউনিট সেল নিয়ে কাজ করতে গেলে খুব কম টাইমে কাজ হয় আর কি। এই জন্য আমাদের যেই ডিএফটি সিমুলেশন গুলো করে, মানে খুব না দরকার পড়লে কেউ ডিএফটি সিমুলেশনে যায় না আর কি, ঠিক আছে। বাট যারা ম্যাটেরিয়াল সায়েন্সে কাজ করে তাদের তো আসলে ডিএফটি সিমুলেশন লাগবেই আর কি। তো অ্যাটমিকলি স্টিক সিমুলেশন যেহেতু অ্যাটমের কোঅর্ডিনেট দিয়ে দেয়, এভাবে বসে বসে ক্যালকুলেট করে। কিন্তু এখন যদি আমি খুব সিম্পল ভাবে একটা এক্সাম্পল দেই, যে অ্যাটমিক সিমুলেশন বের করতে গেলে আমাদের যে শ্রোডিঞ্জার পয়সন সলভার বললাম, এটা কি আগের সিমুলেশনে যেটা বের করেছি বা ইউজ করেছি সেটাই থাকবে নাকি চেঞ্জে অন্য কিছু হবে? তো আইডিয়ালি অ্যাটমিস্টিক সিমুলেশনে যত ধরনের, যেহেতু আমরা অ্যাকুরেট, আমরা বলছি অ্যাটমিস্টিক সিমুলেশন দিয়ে ম্যাটেরিয়াল প্যারামিটার বের করা যায়, তার মানে যত ধরনের অ্যাকুরেট ফোর্স আছে সবগুলোই ইনকর্পোরেট করতে পারার কথা। তো সব ফোর্স যদি ইনকর্পোরেট করতে চাই একটা ম্যাটেরিয়াল সিস্টেমে, আমরা শুধুমাত্র ইলেকট্রনের ওই ফাংশন বের করতেছিলাম, বাট এইখানে অ্যাটম আছে, তাহলে অ্যাটমের নিউক্লিয়াস পজিটিভ চার্জ,
এই অ্যাটমের পজিটিভ চার্জ ইলেকট্রনের নেগেটিভ চার্জের এখানে অ্যাট্রাকটিভ ফোর্স আছে, অ্যাটমের দুইটা অ্যাটমের মধ্যে তাদের রিপালশন ফোর্স আছে, ইলেকট্রনের মধ্যে রিপালশন ফোর্স আছে। এগুলো কিছুই কিন্তু আমরা কনসিডার করি না যখন আমরা হচ্ছে কি ইফেক্টিভ মাস অ্যাপ্রক্সিমেশন ক্যালকুলেট করি। ঠিক আছে, আমি একটু আরেকটা স্লাইড দেখাই। এটা আমরা ওই পরে ডিটেলসে যাব আর কি। আমি একটু এখানে এমনি জাস্ট তোমাদেরকে কথাটা যেহেতু আসছে একটু দেখায় নিচ্ছি। নর্মালি যখন আমরা যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা নিয়ে কাজ করি, লেফট হ্যান্ড সাইডে কাইনেটিক এনার্জি টার্ম নাবলাইজ করে এই টার্মটা আছে, আর একটা পটেনশিয়াল এনার্জি টার্ম থাকে। কিন্তু অ্যাকচুয়াল শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি সবগুলো ফোর্স ইনকর্পোরেট করতে চাই 5টা টার্ম লাগে, যেটা আমরা কি ইগনোর করি। আমরা হচ্ছে ইলেকট্রন রিপালশন টার্ম ইগনোর করি, আমরা হচ্ছে নিউক্লিয়ার টার্ম দুটোটাই ইগনোর করি, কারণ নিউক্লিয়ার এগুলোর লজিক আছে কেন ইগনোর করি, বাট অ্যাটমিস্টিক লেভেলে গেলে তো আমরা কোনো কিছু ইগনোর করবো না, কারণ আমরা তো মোটামুটি যতটুকু অ্যাকুরেটলি করা যায় সেটা করতে চাইবো আর কি। সুতরাং এই ইলেকট্রনের অ্যাটমের কাইনেটিক এনার্জি সেটা ইগনোর করি, তারপরে অ্যাটম রিপালশন সেটা ইগনোর করি, ইলেকট্রন রিপালশন সেটাও আমরা হচ্ছে ইফেক্টিভ মাস অ্যাপ্রক্সিমেশনে ইগনোর করি। তার মানে 5টা টার্মের মধ্যে 3টা টার্ম ইগনোর করে হচ্ছে কি আমাদের ইফেক্টিভ মাস অ্যাপ্রক্সিমেশন শ্রোডিঞ্জার পয়সন সলভার চলে। আর ডিএফটি যখন করব আমরা তখন হচ্ছে কি আসলে প্র্যাকটিক্যালি আসলে হচ্ছে গিয়ে ইফেক্টিভ মাস অ্যাপ্রক্সিমেশন দিয়ে 3টা তো, আর যখন আমরা জিওমেট্রি অপটিমাইজেশন করব সবগুলো ইনকর্পোরেট করে, আর যখন শুধুমাত্র এনার্জি ক্যালকুলেশন করে তখন নিউক্লিয়ার টার্মগুলা বাদ দিয়ে করে। সো এখানে আসলে মোটামুটি জিনিসপত্র ভালোই জটিল আছে আর কি। এইটা একটু সিম্পলিফাই ওয়েতে বোঝানোর জন্য আমি এখন যেটা করতে চাচ্ছি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম না হাইপোথেটিক্যাল প্রবলেম দেখাই। এটা আসলে আমি 6403-তে অন্য কোর্সে আসলে এটা অ্যাসাইনমেন্ট হিসাবে দেই। এখানে আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে কি আমরা যে ওয়ান ডাইমেনশনাল পটেনশিয়াল ওয়েলের এক্সাম্পলটা পড়ে আসছি বা তোমাদেরকে বলছি হোমওয়ার্ক হিসেবে করতে। সাপোজ সেই পটেনশিয়াল ওয়েলে একটা ইলেকট্রন না, ওগুলো আমরা যে ইলেকট্রন সলভ করে আসছি ওটাকে ওয়ান ইলেকট্রন শ্রোডিঞ্জার ইকুয়েশন অনেক বলে আর কি অনেকে। আমি এখন বলছি যে ওই পটেনশিয়াল ওয়েলটাতে যদি 2টা ইলেকট্রন থাকে এবং আমাকে 2টা কেস কনসিডার করতে হবে। একটা হচ্ছে গিয়ে ইকুয়েশনটার মধ্যে এমনভাবে ইনকর্পোরেট করতে হবে যে 2টা ইলেকট্রন একটার সাথে কোনো ইন্টারাকশন নাই। মানে আমি আসলে ডিএফটি আর এই আমাদের যে ইফেক্টিভ মাস শ্রোডিঞ্জার ইকুয়েশনের মধ্যে কানেকশনটা কিভাবে জটিল হয় সেটা দেখানোর জন্য এক্সাম্পলটা দেখাচ্ছি আর কি। সো আমাদের ইনফাইনাইট পটেনশিয়াল হলে 2টা ইলেকট্রন আছে, এর মধ্যে 2টা কেস হতে পারে। একটা হচ্ছে এই 2টা ইলেকট্রন একটার সাথে কোনো ইন্টারাকশন নাই, আরেকটা হচ্ছে এই 2টা ইলেকট্রন একটার সাথে ইন্টারেক্টিভ। আমি আরো বেশি ইলেকট্রনের কথা বলতে পারতাম, বাট বেশি ইলেকট্রনের কথা বললে আসলে এখানে সলভ করাটা জটিল হয়ে যাবে। বাট যদি নন ইন্টারেক্টিং কেস বলি তাহলে 100টা বলি 1000 বলি 1 লাখ বলি যাই বলি কিছু আসে যায় না, তোমরা যেটা সলভ করেছো ওইটাই সলিউশন। 2টা ইলেকট্রনের যেই সলিউশন তোমরা করেছো সেটা আসলে 100টার জন্য করলেও একই রকম আসবে, কারণ ওইটার মধ্যে আসলে ইলেকট্রন তো আর একটার সাথে কোনো ইন্টারাকশনই নেই, তাতে কি আসে যায় এখানে 100টা থাকুক আর সবগুলোর জন্য একই ধরনের ওয়েভ ফাংশন, সবগুলার ইলেকট্রনের একসাথে থাকার প্রবাবিলিটি একই। কিন্তু আমি যদি বলি যে এই 2টা ইলেকট্রন একটার সাথে ইন্টারেক্ট করে তাহলে কিন্তু এখানে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে, স্পেশালি যদি ইলেকট্রনের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। তো 2টা দিলে কি ধরনের জটিলতা আসতে পারে? 2টা দিলে খুব সিম্পল জটিলতা, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে রিপালস করবে। ঠিক আছে, এটা হলো একটা জিনিস। এটার ইমিডিয়েট কনসিকুয়েন্স হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন যদি আরেকটা ইলেকট্রনকে রিপালসই করে, আমরা যখন এনার্জি বলবো যে আইগেন এনার্জিগুলো বের করব, একটা ইলেকট্রন ধরে আমি এখানে স্পিন কনসিডার করছি না, ঠিক আছে? স্পিন কনসিডার করলে সে একটা জায়গায় 2টা ইলেকট্রন থাকতে পারবে। আমি যদি স্পিন কনসিডার না করি তাহলে পজিশন ওয়াইজ যদি বলি, আমি এখানে কোথাও স্পিনের ভ্যারিয়েবল লিখিও নাই আসলে, বাট পজিশন ওয়াইজ যদি বলি একটা ইলেকট্রন যদি আমি বলি যে ফার্স্ট ইলেকট্রনটা আমাদের x1 পজিশনে আছে, তাহলে সেকেন্ড ইলেকট্রনটা কিন্তু আর সেই পজিশনে থাকতে পারবে না।
কারণ কি, ফিজিক্স দিয়ে যদি বলি ইলেকট্রন ইলেকট্রন রিপালস করবে, আর আমাদের ওই যে ফিজিক্সের নীতি দিয়ে যদি বলি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল, দুইটা ইলেকট্রন একসাথে থাকতে পারবে না যদি সেম ইয়ে হয় আর কি। সো এইটা ওয়েভ ফাংশন দিয়ে যদি আমি বের করি এবং ওয়েভ ফাংশনটা যদি প্লট করি, সেম আউটপুট আসলে দেওয়া উচিত। কিন্তু তুমি নন ইন্টারেক্টিং কেসে যদি এটা সলভ করে দেখো, তুমি দেখবা যে দুইটা ইলেকট্রনের ক্ষেত্রেই হচ্ছে গিয়ে মানে ওয়েভ ফাংশনটার সলিউশন আসবে হচ্ছে গিয়ে একেবারে দুইটা ইলেকট্রন একই জায়গায় ম্যাক্সিমাম, মানে ফার্স্ট ইলেকট্রনটা যেই জায়গায় ম্যাক্সিমাম প্রবাবিলিটি, সেকেন্ড ইলেকট্রনটাও সেই জায়গায় ম্যাক্সিমাম প্রবাবিলিটি। কিন্তু আইডিয়ালি তো ফিজিক্স তা বলে না। ফিজিক্স বলে যে যদি একটা ইলেকট্রন এই জায়গায় থাকে, সেকেন্ড ইলেকট্রনটার প্রবাবিলিটি মিনিমাম থাকার কথা। দুইটা ইলেকট্রন, সোজা কথা, দুইটা ইলেকট্রন একসাথে যা থাকার প্রবাবিলিটি 0 হবে আর কি। ঠিক আছে, তো এই প্রবলেমটা আসলে আমরা যদি সলভ করতে চাই আর কি, আমাদের যতটুকু এতদিন পর্যন্ত আমরা চিন্তা করেছি সেটা দিয়ে করা যাবে কিনা। তো এই সলিউশনটা আমি নেক্সট দিন তোমাদেরকে বুঝাবো। এটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি এবং পুরো সলিউশনটা কোড সহ করা আছে। ঠিক আছে, তোমরা একটু দেখে আইসো, তাহলে এটা বুঝতে ইজি হবে, যেহেতু কনসেপ্টগুলো একটু জটিল হচ্ছে আস্তে আস্তে ডিএফটির কনসেপ্ট। এই জন্য আমি, তোমরা একটু দেখে আইসো, কোড বোঝার দরকার নাই, কোড তো আসলে ওই সলিউশন করার জন্য যেটা লেগেছে সেটাই এখানে করা হয়েছে। বাট ওয়েভ ফাংশনগুলো দেখতে কেমন হবে একটু আলাপ আলোচনাও আছে, সলিউশনটা কি করা আছে সেটাও এখানে আছে, নেক্সট দিন দেখে আসো। আমি আজকে শুধু একটা জিনিস বুঝাবো, এটাই আজকের লাস্ট টপিক, যে এই ধরনের ডিএফটি সলিউশন গুলাতে বা এই ধরনের মেনি বডি যেখানে একটা চেয়ে দুইটা পার্টিকেল ইন্ডিভিজুয়াল চিন্তা করা হয়, ওয়েভ ফাংশনটা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে ম্যানি বডি ওয়েভ ফাংশন বলে। আমাদের যেই ওয়েভ ফাংশন তোমরা এতদিন পড়ে আসছো সেটাকে বলে আসলে সিঙ্গেল ইলেকট্রন ওয়েভ ফাংশন। এই টার্মগুলো এখন সার্চ করলে তোমরা পাবা, তাহলে তোমরা বুঝবা। সিঙ্গেল ইলেকট্রন ওয়েভ ফাংশন সার্চ করলে দেখবা যে ইফেক্টিভনেস অ্যাপ্রক্সিমেশনের যেই ইকুয়েশনগুলো আমরা সলভ করি, এগুলো ওয়ান ইলেকট্রন শোডিঞ্জার ইকুয়েশন বা সিঙ্গেল ইলেকট্রন ওয়েভ ফাংশন এই নামে পরিচিত। আর ডিএফটি ওয়েভ ফাংশনগুলোকে ম্যানি বডি ওয়েভ ফাংশন বলে, কারণ কি প্রতিটাকে আলাদা আলাদাভাবে কনসিডার করা হয়। সো এখন আমরা বলছি দুইটা ইলেকট্রন আমাদের আছে, এই দুইটা ইলেকট্রন একটা ইনফিনিট পটেনশিয়াল হলে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে আরেকটা ইলেকট্রন আছে। আমরা এই দুইটা ইলেকট্রনের জন্য সাই বের করব। ঠিক আছে, তো আমরা একটা ইলেকট্রনের জন্য কি বের করতাম, সাই এক্স। এখন রিপ্রেজেন্টেশনটা একটু অন্যরকম ভাবে দেখাইতে হবে। সাই x1 x2, এই x1 x2 কি, সাপোজ ধরে নিলাম আমরা এটা হচ্ছে 0 to 10 ন্যানোমিটার ওয়েলটার ডিসটেন্স। ঠিক আছে, x1 হচ্ছে কি আমাদের 1 নাম্বার ইলেকট্রনের কোঅর্ডিনেট, x2 হচ্ছে কি আমাদের 2 নাম্বার ইলেকট্রনের কোঅর্ডিনেট। দুইটারই রেঞ্জ হচ্ছে কি 0 to 10 ন্যানোমিটার। ঠিক আছে, তার মানে আমি যখন সাই x1 x2 বলছি, আমি আসলে মিন করছি এই সাই x1 x2 আসলে মেনি বডি ওয়েভ ফাংশন আর কি। ঠিক আছে, ইন জেনারেল এটা সাই x1 থেকে শুরু করে x এর নাম্বার অফ পার্টিকেল যা ইচ্ছা তা হতে পারে। ঠিক আছে, এখানে আসলে ডাইমেনশন 3 ডাইমেনশনে কুলাবে না আর কি, এই জন্য 2 ডাইমেনশনে দেখানো আর কি। তো সাই x1 x2 মানে কি আমি বুঝাই, সাপোজ সাই 0 0, দিস মিনস এ ওয়েভ ফাংশন ওয়্যার ফার্স্ট ইলেকট্রনটা 0 তে আছে, সেকেন্ড ইলেকট্রনটা 0 0 মানে কোথায়, এখানে। তাহলে আমার ওয়েভ ফাংশনটার ভ্যালু কত, স্কোয়ার করলে তার প্রবাবিলিটি পাওয়া যাবে, সামথিং একটা ভ্যালু সে দিবে। ঠিক আছে, 0 10 এটা হচ্ছে একটা ম্যানি বডি ওয়েভ ফাংশনের ডেফিনেশন। 0 10 মানে কি, ফার্স্ট ইলেকট্রনটা এই যে 0 তে আছে, সেকেন্ড ইলেকট্রনটা লাস্ট মাথায় আছে, দুইটা ইলেকট্রন কিন্তু, মানে এই দুইটা 2 ইলেকট্রন ওয়েভ ফাংশন মানে কি হবে, 2 ইলেকট্রনের ওয়েভ ফাংশন হবে হচ্ছে গিয়া আমি এখন হাতে ধরে ধরে ইলেকট্রনগুলোকে বিভিন্ন জায়গায় বসাচ্ছি আর কি। বসা আমি ধরো আমি নিজেকে জিজ্ঞেস করতেছি যে এখানে থাকার প্রবাবিলিটিটা কত, সেই প্রবাবিলিটিটা আমরা আসলে শোডিঞ্জার ইকুয়েশন সলভ করলে বের করব আর কি, যেটা ওই অ্যাসাইনমেন্টে করা আছে। বাট আমি রিপ্রেজেন্টেশনটা কিভাবে হলে বোঝা যাবে সেটা দেখাচ্ছি। সো একটা এরকম এরকম 1000টা কেস হবে আর কি, 1000টা কেস কিভাবে হবে, এটা একটা গ্রিড হবে। সো আমি এখানে জাস্ট কয়েকটা সিম্পল কেস দেখাচ্ছি। 0 0 মানে দুইটাই হচ্ছে 0 তে, 0 10 মানে একটা হচ্ছে 0 তে আরেকটা হচ্ছে 10 এ। 10 10 দুইটা ইলেকট্রনই যদি একসাথে থাকে, থাকে তো না, থাকতে পারবে না, এখানে আমরা বের করব মানে থাকার প্রবাবিলিটি, তাই না, যে দুইটাই 10 এ 10 এ থাকার প্রবাবিলিটি কত, দুইটাই 5 5 এ থাকার প্রবাবিলিটি 5 5 মানে মাঝখান বরাবর। ঠিক আছে, তো আইডিয়ালি তাহলে এটা তুমি যদি রিপ্রেজেন্ট করতে চাও, যে আমি এখন ওয়েভ ফাংশনটা সলভ করে রিপ্রেজেন্ট করব যাতে এই সিস্টেমের জন্য সব ধরনের প্রবাবিলিটি সে বের করে দেয়, তাহলে কি হবে,
তাহলে আসলে হচ্ছে কি এটা একটা গ্রিড বের করতে হবে, গ্রিড সলিউশন। কারণ দুইটা ইলেকট্রন আছে তো এখানে, শ্রোডিঞ্জার কিন্তু ওয়ান ডাইমেনশনই, কিন্তু আমাদের সলিউশনটা টু ডাইমেনশন হয়ে গেছে, কারণ আমরা একটা মেনি বডি ওয়েভ ফাংশন বের করতেছি যেখানে এই দুইটা ইলেকট্রন তাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় থাকতে পারে। সো এইটা যদি আমি বলি যে কোনো এক ডাইমেনশনকে তুমি বলো এটা x1, ঠিক আছে, আর এটা হচ্ছে x2, তাহলে x1 হচ্ছে গিয়ে 0 1 2 এভাবে 10 ন্যানোমিটার পর্যন্ত আছে, x2 এরকম 0 1 2 3 এভাবে 10 ন্যানোমিটার পর্যন্ত আছে। তাহলে এটা ম্যাটল্যাবে একটা ফর লুপ, নেস্টেড ফর লুপ আর কি, ঠিক আছে। এটা করলে তুমি গ্রাফ পেপারের মতো x1 x2 সব কম্বিনেশন পাবা। এটা আমি এক্স ওয়াই দিয়েও বলতে পারতাম, ওয়াই দিয়ে কেন বলছি না, আসলে কিন্তু সিস্টেমটা ওয়ান ডাইমেনশনাল, এটা কিন্তু ওয়ান ডি পোটেনশিয়াল, এটা বুঝতে হবে। কিন্তু একটা ওয়ান ডি পোটেনশিয়ালে দুইটা ইলেকট্রন, সো সিস্টেমটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল। বাট এই সিস্টেমটা সলভ করতে গেলে আমাদেরকে 2D শ্রোডিঞ্জার সলভ করতে হবে। সেই 2D ডাইমেনশন কিন্তু আসলে অ্যাকচুয়াল ফিজিক্যাল ডাইমেনশন না, এই 2D ডাইমেনশন দুইটা আসছে হচ্ছে গিয়ে আমাদের পার্টিকেলের ডাইমেনশন, পার্টিকেলের ভ্যারিয়েবল এটা। সো এটা যদি তিনটা পার্টিকেল দিতাম তাহলে কিন্তু এখানে আরেকটা ডাইমেনশন, তার থার্ড পার্টিকেলের জন্য আরেকটা ডাইমেনশন, ফোর্থ পার্টিকেলের জন্য আরেকটা ডাইমেনশন অ্যাড করা লাগতো। তখন কিন্তু মেনি বডি ওয়েভ ফাংশনগুলো কি হতো, x1 x2 x3 x4। তার মানে কি মেনি বডি ওয়েভ ফাংশনের ডেফিনেশন হচ্ছে সে আমাদেরকে একটা ওয়েভ ফাংশন দেয় যেটা হচ্ছে ওই সিস্টেমে যতগুলো পার্টিকেল থাকে সেই পার্টিকেলগুলোকে আমি বিভিন্ন জায়গায় বসাইলে সেটার প্রবাবিলিটিটা সে আমাকে রিটার্ন করতে পারে। সো যদি চারটা পার্টিকেল হয়, এখানে যেরকম x4 পর্যন্ত লিখেছি, সো এনি কম্বিনেশন তুমি দিতে পারো 0 0 0.5 10, মানে চারটাকে তুমি চার জায়গায় ডিস্ট্রিবিউট করে দিলা। তাহলে অবভিয়াসলি বুঝতে পারতেছো চারটাকে যদি আমি চারটার কত কম্বিনেশন হতে পারে, চারটা এই যে ফর লুপ নেস্টেড হবে চারটা, সেই গ্রিড গুলাকে আমাকে ইনকর্পোরেট করতে গেলে আমাকে শ্রোডিঞ্জার সলভ করতে হবে ফোর্থ ডাইমেনশন, চারটে ডাইমেনশন দিয়ে শ্রোডিঞ্জার সলভ করতে হবে। অ্যাবসার্ড মনে হতে পারে, বাট আসলেই তাই। তো এই ধরনের রিপ্রেজেন্টেশন তো আসলে ফিজিক্যালি করতে গেলে গ্রাফ পেপারে হবে না আর কি, তাই না? এই জন্য টু ডাইমেনশনাল আমি কেন দিয়েছি প্রবলেমটা, টু ডাইমেনশন হচ্ছে পার্টিকেল দুইটা দুই ডাইমেনশনে ভ্যারি করে, থার্ড ডাইমেনশন দিয়ে তুমি চাইলে প্রবাবিলিটিটাকে রিপ্রেজেন্ট করতে পারবা। তার মানে হাইট যদি আমি আরেকটা ডাইমেনশন নেই অথবা কালার, তাহলে থার্ড ডাইমেনশনটা আমাকে হচ্ছে গিয়ে ভিজুয়ালি থার্ড ডাইমেনশনটা কি দিবে, আমাকে প্রবাবিলিটি দিবে। এই জন্যই হচ্ছে কি আসলে আমি দুইটা পার্টিকেল বলেছি, আদারওয়াইজ থার্ড পার্টিকেল দিল সমস্যা নেই, তিনটা পার্টিকেল হলে থ্রি ডাইমেনশনাল শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে হবে। সো ওয়ান ডাইমেনশনাল ফিজিক্যাল প্রবলেম, বাট সলভ করতে হচ্ছে কিন্তু থ্রি ডাইমেনশনাল ইকুয়েশন। এখন আমি জাস্ট যেটা আজকে বলেছি এটা দেখাবো না, বাট আমি ওই আউটপুটটা নিয়ে একটু আলাপ করি। তো এইটা সলভ করেছে আর কি তোমার এই অ্যাসাইনমেন্টে, দুই ডাইমেনশনের শ্রোডিঞ্জার ইকুয়েশন। দুই ডাইমেনশন মানে x1 x2 দুইটা পার্টিকেলের ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটাতে মুভ করতে পারে। আর এডিশনাল টার্মটা ওই যে ইন্টারঅ্যাকশনের জন্য আরেকটা টার্ম এখানে অ্যাড করা লাগছে, নেক্সট দিন আমরা এটা নিয়ে আরো ডিটেলস আলাপ করব। সেটা করে আবার সেই আগের মতোই হ্যামিল্টনিয়ান ডিসক্রিটাইজেশন, আগের ফার্স্ট পার্টের ডিসক্রিটাইজেশন তো আমরা জানি, ও জানি না সেকেন্ড দুই ভ্যারিয়েবল হলে কি হবে সেটা তোমাদেরকে বলিনি আর কি, বাট যেটা বলেছিলাম এগুলা খুব স্ট্যান্ডার্ড কেস আর কি। তার সাথে আরেকটা অ্যাড হয়েছে, করে এটাকে আবার সাজিয়েছে আর কি। একেবারে সিম্পলও নাই, ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্স আর কি। তো এটা করে সলভ করলে যেটা বললাম দুই ডাইমেনশনের রিপ্রেজেন্টেশন, এক ডাইমেনশনে হচ্ছে x1 আরেক ডাইমেনশনে x2, এবং হাইট এবং কালার এখানে একসাথে দেওয়া আছে। সে হচ্ছে গিয়া এই হাইটটা, এই সারফেসটা রিপ্রেজেন্ট করে হচ্ছে গিয়ে তোমার ওয়েভ ফাংশন। এগুলো কিন্তু প্রবাবিলিটি ইয়ে করি নাই, উপরেরটা হচ্ছে কি ওয়েভ ফাংশন, নিচেরটা প্রবাবিলিটি, স্কয়ার করে প্রবাবিলিটি। তার মানে আমরা নিচে দুইটা কার্ভ দেখতে পারি আর কি, এটা এবং এটা। সো নন ইন্টারেক্টিং কেসে দেখো ফার্স্ট যে ফাংশনটা, এটা দেখা যাচ্ছে যে x1 x2 এদিকে তো 0 0 কোথায় ম্যাক্সিমাম 0.5, মানে কি এ বলতেছে যে দুইটা ইলেকট্রনই মাঝখানে থাকার প্রবাবিলিটি একসাথে খুবই হাই। এটা হচ্ছে গিয়া নন ইন্টারেক্টিং প্রেডিকশন। যখন হচ্ছে গিয়া ওই যে এক্সট্রা যে টার্মটা আমরা এখানে রিপালশনের জন্য যে টার্মটা, এটা যদি ইনকর্পোরেট না করি, এটা হচ্ছে গিয়ে আমাদের আউটপুট। এরকম সেকেন্ডের ক্ষেত্রে একই রকম আসে, থার্ড এরকম চাইলে প্লট করা যায়, আমি দুইটা প্লট করেছি। যদি ইন্টারেক্টিং কেস হয়, এই যে ইন্টারেক্টিং কেস, এটা ইন্টারেক্টিং কেসে খেয়াল করো একই জিনিস,
ইন্টারেক্টিং কেসে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়েভ ফাংশন, আর তার করসপন্ডিং স্কোয়ার করলে তো তাই হবে। আচ্ছা, ফার্স্ট ওয়েভ ফাংশন এই যে মাঝখান দিয়ে দেখো x1 x2, এই যে এটা কিন্তু অরিজিন 0 0, আর 0 থেকে এখানে এটা মানে 7 ন্যানোমিটার আছে, 7 ন্যানোমিটারের জন্য প্লট করা, তাহলে 7 7, তার মানে এটা হচ্ছে 0 0, মাঝখানে হচ্ছে গিয়ে 7 7, আর এই কর্নার এই ডায়াগোনাল বরাবর কি আছে তাহলে, যেখানে x1 x2 ডাইমেনশন দুটোটাই সেম। তো এই যে মাঝখান বরাবর পুরাটাই 0, মানে কি ইন্টারেক্টিং কেসের প্রেডিকশন হচ্ছে সেম কোঅর্ডিনেটে ইলেকট্রন থাকার কোনো প্রবাবিলিটি নেই, মানে সাই 0 0 1 1 2 2 4 4 5 5 7 যাই বলি না কেন, ইফ x1 ইকুয়াল টু x2, তাহলে হচ্ছে গিয়ে তার প্রবাবিলিটি হবে হচ্ছে গিয়ে 0। এই জন্য যে মাঝখানে জায়গাটা পুরাটাই 0, মানে এটাই আসলে হচ্ছে গিয়ে যদি অন্যভাবে ট্রান্সলেট করি এটা আসলে কি ডেমনস্ট্রেট করতেছে, এটা হচ্ছে গিয়ে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটার একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছে আর কি। তাহলে কোথায় হাই হবে, ওই ডানে বামে কোথাও হাই আর কি, মানে একটা হচ্ছে গিয়ে তোমার মানে এদিকে তুমি যদি ধরো এই এই পিকটা যদি দেখো, এই পিকটা কি, এই পিকের প্রবাবিলিটি, তাহলে এখানে x1 হচ্ছে গিয়ে 6, আর x2 কত, এই যে এই পাশে হচ্ছে গিয়ে x2 হচ্ছে 0-র কাছাকাছি, তার মানে ওই ফিজিক্যাল প্রবলেমের রেসপেক্টে বললে এই এই জিনিসটা মিন করতেছে দুইটা পার্টিকেল, একটা যদি ওয়েলের এই ওয়ান ডাইমেনশনাল ওয়েল, তো একটা যদি ওয়েলের 0-র কাছাকাছি থাকে আর একটা ওয়েলের শেষের দিকে থাকার প্রবাবিলিটিটা বেশি, এবং এন্ড ভাইস ভার্সা। এটা হচ্ছে কি এক পার্টিকেল লাস্ট মাথায়, এটা হচ্ছে অন্য পার্টিকেল লাস্ট মাথায়, এই যে x2টা লাস্ট মাথায়, এটা হচ্ছে কি x1 লাস্ট মাথায়, হুইচ ফিজিক্যালি মেক সেন্স আর কি, যদি আমরা চিন্তা করি যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এখানে কাজ করতেছে। কিন্তু যখন আমরা ওই যে বাল্ক লেভেলে ইফেক্টিভ মাস দিয়ে কাজ করি, এগুলো আমরা ইগনোর করি আর কি। সেটারও থিওরি আছে, অনেক বড় লেভেলে গেলে তখন তো আর এনার্জি এটা আমরা তখন তো বলতে পারো যে তাহলে এটা কি দেখালাম, এটা কিন্তু এনার্জি লেভেল নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে। আর আমরা যেগুলো করতেছিলাম এতদিন ইফেক্টিভ মাস, ওইখানে তো এই যে হাজার হাজার লাখ লাখ বলতেছি ইলেকট্রন এক লেভেলে আছে, ওইটা মানে কি, ওটা কিন্তু এনার্জি ব্যান্ডের কনসেপ্ট, ঠিক আছে। ওইখানে থাকতে পারে আর কি, সমস্যা নেই, ওটাতে এনার্জি ব্যান্ড আকারে থাকে। ওকে, সো এটা আমরা নেক্সট দিন সলিউশনটার একটু নিউমেরিক্যাল অ্যাসপেক্টটা দেখব আর কি, যে কিভাবে করেছে, এরপর আমরা ডিএফটি থিওরিতে যাব আর কি। সো এই এক্সাম্পলটা দেখানো আবারও বলছি, মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যখন আমরা মেইন অ্যাকচুয়াল সলিউশন করব, একটা কার্বন অ্যাটমে থাকে কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, তাই না, তো বুঝতেই পারতেছো যে তার ইন্টারেক্টিং কেসের অবস্থা কি হবে আর কি। সো সেখানে যদি তুমি একটা গ্রাফিন চিন্তা করো এবং অ্যাটমের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে, এই যে ডাইমেনশন অফ সলিউশন ইজ হিউজ আর কি। এগুলাকে ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে এবং মাঝখানে গ্রিনস ফাংশন লাগে, এগুলাকে ইনভার্স করা খুবই টাইম কনজিউমিং এর, 7 দিন 10 দিন ডিপেন্ডিং অন দ্য সলিউশন, 1 মাস লাগাও খুব কঠিন কিছু না আর কি। বাট যেহেতু সফটওয়্যার করে, আমাদের এন্ড থেকে শুধু একটাই লিমিটেশন থাকে, স্পেশালি বাংলাদেশ থেকে যেহেতু তেমন সুপার কম্পিউটার নাই, কম্পিউটেশনাল ফ্যাসিলিটিগুলো আর কি। বাট তোমাদেরকে আমি যে এই ধরনের অ্যাসাইনমেন্ট দিব এটার উপরে সফটওয়্যার দিয়ে, এটা তোমরা মোটামুটি ল্যাপটপেও করতে পারবে, খুব জটিল কিছু না আর কি, জাস্ট বেসিক আইডিয়াগুলো, হয়তো একটা ব্যান্ড স্ট্রাকচার বের করতে দিলাম বা একটা জিওমেট্রি অপটিমাইজেশন ছোটখাটো সিস্টেমে, তো এগুলা খুব সিম্পল সিস্টেম হবে, তো ওটার জন্য তোমরা করতে পারবে আর কি। আর এখানে যে অ্যাসাইনমেন্টটা আমি এটা যেটা করেছি আর কি, এটা একটা আমার করা অ্যাসাইনমেন্ট মাস্টার্স এই গ্রাজুয়েট লেভেলেরই। সো এইটা আসলে ম্যাটল্যাবে করা খুবই কঠিন কিছু না আর কি, এটা ওই ম্যাটল্যাবে দিলে দুইটা মাত্র ইলেকট্রন, তো এই ওই সেকেন্ড কেসটা তোমার একটু টাইম লাগে, বাট তাও খুব বেশি না আর কি, 10-20 সেকেন্ড লাগে মনে হয়, ঠিক আছে। আজকে আর আলোচনা বাড়াবো না, এই পর্যন্তই থাকুক, কারো কোনো কোশ্চেন থাকলে এখন জিজ্ঞেস করতে পারো। মানে শুধু ডিএফটি নিয়েই চাইলে একটা কোর্স হতে পারে আর কি, বাট যেহেতু সেই ধরনের অপশন নাই, মানে তাহলে খুবই বেশি স্পেশালাইজড হয়ে যাবে আর কি। এই জন্য এই কোর্সটাকে যেহেতু জেনারেলাইজ লেখা হয়েছে, তাড়াতাড়ি যাওয়া এবং একটু ওভারভিউ, সবকিছুর একটু ওভারভিউ দেওয়া ছাড়া ওয়ে নাই আর কি। আচ্ছা, এই ডিএফটি থিওরির পড়ার জন্য আমি তোমাদেরকে একটা বইয়ের নাম অথবা দিতে পারি, এমনিতে আমি তো স্লাইড থাকবেই।
স্যার হ্যাঁ বলো। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। এইটা এই যে তোমরা যদি ডিএফটি সম্পর্কে জানতে চাও এবং তার আগের জিনিস মানে ইন ডিটেইলে আর কি এটা দেখতে পারো আর কি, মানে এটা ডিএফটি নিয়ে না, বাট এই ধরনের অ্যাটমিস্টিক সিমুলেশন নিয়ে কথাবার্তা বলা আছে আর কি। মডার্ন কোয়ান্টাম কেমিস্ট্রি, ইন্ট্রোডাকশন টু অ্যাডভান্স ইলেকট্রনিক স্ট্রাকচার থিওরি, জাবো অ্যান্ড অসলানের লেখা বইটা, এটা পিডিএফ পাওয়া যায় অনলাইনে, ঠিক আছে। তো এটার প্রথম 2-3 চ্যাপ্টার যদি তোমরা রিডিং পড়ো তখন তাহলে বুঝতে পারবে আর কি যে ডিএফটি সফটওয়্যারগুলো আসলে কিভাবে চলে আর কি। তো এই বইয়েরই এই বই থেকে আমি নেই যদিও আমাদের পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন, বাট এটা হয়তো প্রেজেন্টেশন দেখে পরে পড়লে হয়তো আর একটু ক্লিয়ার হবে আর কি, কারণ এখানে পুরো ডিটেলস কোয়ান্টাম মেকানিক্যাল নোটেশন দিয়ে ইকুয়েশন পর অনেক মানে কয়েকশো ইকুয়েশন আছে আর কি এই বইতে, ঠিক আছে। সো ওইটা আরেকটু অ্যাডভান্স লেভেলের বুঝাই যাচ্ছে, বাট আমি হয়তো সামারাইজ ভাবে বলবো আর কি ক্লাসে। তোমার অ্যাসাইনমেন্ট নিয়ে কি সলিউশন আছে বলো, কোশ্চেন বলো। স্যার আমরা যখন স্যার শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করব, স্যার তখন কি কোনো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে? আচ্ছা, শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করবা তুমি যখন ম্যাটের ল্যাবে সলভ করবা, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই না করলে ওপেন বাউন্ডারি কন্ডিশন দেওয়ার সিস্টেম আছে যেটাকে নিউম্যান বাউন্ডারি কন্ডিশন বলে, কিন্তু আমি তোমাদের যেটা দিয়েছি তোমরা বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। ক্লোজ বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিতে পারো, অক্সাইডে 0 করে দিলেই হবে। আর ওই মানে যদি ডাবল গেট মসফেট হয় দুইটা অক্সাইডের লাস্ট ফার্স্ট ইন্টারফেসে না, পরের ইন্টারফেসটাতে মানে মেটাল অক্সাইড ইন্টারফেসটাতে 0 করে দিলেই হয়ে যাবে, সমস্যা নাই, খুব বেশি নিউক্লিয়েট হয় না ওইটা। আর যদি ওপেন বাউন্ডারি কন্ডিশন রাখতে চাও তাহলে কিন্তু ওই ডেরিভেটিভ বাউন্ডারি কন্ডিশন দিতে হবে, ঝামেলা আছে। জি স্যার, মানে এটা কি করে দিব, মানে বাউন্ডারি কন্ডিশনটা মানে মানে কোথায় জিরো করবো স্যার বুঝতে পারতেছি না। মেটাল মানে অক্সাইড স্যার ইন্টারফেস, জি মেটাল স্যার। অক্সাইড তো মেটাল অক্সাইড ইন্টারফেসে তোমার হিট সিমুলেশন করতেছো, মেটাল অক্সাইড ইন্টারফেসে সাই 0, জি স্যার। ওইখানে করলেই তো হয়, এটাই তো বাউন্ডারি কন্ডিশন। তো দুই পাশে সাই 0, এইদিকে 0, আবার যদি সিঙ্গেল গেট মসফেট হয়, যদি লং মসফেট হয় লাস্ট মাথায় 0, আর যদি ডাবল গেট মসফেট হয় দুইটা ইন্টারফেস আছে মেটাল অক্সাইড, দুই পাশে 0, দুইটাই তো তার লাগে। মানে কি, মানে স্যার যে যদি আমাদের যে মানে যে ম্যাট্রিক্সটা ফর্ম করব, ওইখানে হচ্ছে মেটাল অক্সাইড ইন্টারফেসের যে করসপন্ডিং রোটা, ওইখানে কি স্যার সবগুলো এলিমেন্ট শূন্য করে দিব? নিউমেরিক্যাল কথা বললে তো এখন আমি এগুলো মুখস্থ রাখি না, নিউমেরিক্যাল আচ্ছা কোথায় চেঞ্জ হবে সেটা তো তোমার আমার আবার ওই ম্যাট্রিক্স খুঁজে বাইর করতে হবে। এই জন্য তো তোমাদেরকে আমি লাইন বাই লাইন ম্যাট্রিক্স, তোমাকে ওই ইকুয়েশন ম্যাট্রিক্সে যায় কিভাবে সেটা বুঝতে হবে, নাহলে তুমি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারবে না। মানে আচ্ছা এটা তো হচ্ছে কি তোমার ধরো, আচ্ছা 2D আমি ডাবল গেট যদি এটাই বলি, জি তাহলে স্যার। আমি বলতেছি এই দুই জায়গায় 0 ধরার জন্য, এই আচ্ছা স্যার। জায়গায় এই যে এখন এই দুই জায়গায় 0, এটা তার মানে তুমি তো আসলে এতটুকুই মানে এই দুই জায়গায় 0 মানে কি, পরে এগুলো তো 0ই। আচ্ছা মেটাল যদি তুমি ধরো এগুলো তো 0ই, এগুলো এখানে 0 মানে এরপরে আসবে কোথা থেকে, ঠিক আছে। আচ্ছা স্যার। এতটুকু জি পর্যন্ত স্যার, 0 এই ধরো, সমস্যাটাই, জি স্যার এই সমস্যাটাই হচ্ছে আমার মেটালের মধ্যে মানে ফাংশন চলে আসতেছে। মেটালের মধ্যে সব ফাংশন আছে, এগুলো 0 করে দাও, অসুবিধা নেই। জি স্যার বুঝতে পারছি। ওই জায়গার জন্য ওগুলো ইনভ্যালিড, ওগুলো সলভ করার দরকার নাই, মানে এখানে ঠিক থাকলেই হবে। আচ্ছা স্যার। ওপেন আচ্ছা আরেকটা কোশ্চেন, বুঝছি, তুমি ওপেন ধরছো মনে হয় তাই না, ওপেন ধরলে এখানে আসে, এটা কম আমি স্লো কোনো আসবে, বাউন্ডারি কন্ডিশন দেই নাই স্যার, এই জন্য মেবি এই জন্য আসতেছে। এই জায়গায় 0 করে দাও। এই সমস্যাটা তোমরা কনসোলেও পাবা যদি কনসোল দিয়ে কেউ করে, যদি তুমি ওপেন রেখে দাও বাউন্ডারি, তাহলে হচ্ছে গিয়ে এইখানে, কারণ আসলে কি ওপেন তো আসলে নিউমেরিক্যালি কোনো সফটওয়্যারই ওপেন রাখতে পারে না, দূরে কোথাও আছে আর কি 0, অনেক দূরে। তখন দেখা যায় এখানে একটা প্লেন ওয়েভ সলিউশন সে দিতে থাকে, যেটা আসে প্লেন ওয়েভ আসে না, ডিমিনিশিং প্লেন ওয়েভ আসে সাধারণত যখন আসে উল্টা পাশে, ঠিক আছে। তোমার মেটালে যখন আসবে তোমার এই ওই ফাংশন দেখতে কেমন হয়, প্লেন ওয়েভ। ওয়েভেই আসে, মানে প্লেন ওয়েভ, মানে স্যার এটা তো মানে দেখে তো বলতে পারতেছি না। প্লেন ওয়েভ মানে এটা সাইনোসয়েডাল, সাইনোসয়েডাল না স্যার, এটা স্যার অন্য মানে ইরেগুলার। সাইনোসয়েডাল ইরেগুলার না স্যার, মানে একটা মানে অনেকটা আই মিন বলা যায় সাইনোসয়েডাল, মানে দেখতে সাইনোসয়েডাল, তবে এটা এক্স্যাক্টলি সাইনোসয়েডাল কিনা সেটা তো স্যার বলতে পারতেছি না। সাইনোসয়েডাল হবে না আর কি, একটু দূরে গেলেই তো সাইনোসয়েডাল হয়ে যাওয়ার কথা, আচ্ছা জি প্লেন স্যার ওয়েভ। সাইনোসয়েডাল, জি স্যার সাইনোসয়েডাল, ইয়েস স্যার সাইনোসয়েডাল বলতে পারেন। কেন বলতেছি, কারণ একটা কোনো জায়গায় ব্যারিয়ার নাই, কিছু নাই, এটার ইয়া কি টু দি পাওয়ার আই কে এক্স, তাই না, জি স্যার। তো এরকম সাইনোসয়েডালই হবে আর কি। দুই জায়গায় 0 করে দাও, অসুবিধা নেই। এই যে তাহলে এই স্যার এই শুধু শুধু বাউন্ডারিতে জিরো করলেই হবে তাই তো স্যার, মানে মেটাল আর সিলিকন ডাইঅক্সাইডের বাউন্ডারিতে শূন্য করলেই
এটা আর কি চলে আসবে। হয়ে যাওয়া উচিত, কারণ তারপরে পাওয়া যদি তাও পায়, আমি বলতেছি এই যে তাহলে তুমি শুধু এতটুকুর জন্য সলভ করে বাকি সাই তোমার তো সাই বের করতে হবে, এনার্জি তো সে দিবে, এনার্জি তো আর ফাংশন অফ এক্স না, বাকি সাইগুলো তুমি আগে থেকে প্যাড করে দিতে পারো জিরো করে, অসুবিধা নেই, মানে এতটুকু নাই এটা কনসিডার করলে যদি তোমার সমস্যা হয় নিউমেরিক্যাল সমস্যা নেই। বুঝছো কি বলছি, মানে তুমি এতটুকুর জন্যই শ্রোডিঞ্জার সলভ করলা, গ্রিডটা আলাদা, জি স্যার, বুঝতে পারছি। ম্যানুয়ালি তুমি জিরো করে দিতে পারো, অথবা তুমি হচ্ছে গিয়া এই সবগুলারে জিরো নিয়েও কাজ করতে পারো আর কি। আচ্ছা স্যার। স্যার আরেকটা কোশ্চেন স্যার, যে আমাদের তো সলভ করলে অনেকগুলো মানে এনার্জি লেভেল আসবে, তারপর অনেকগুলো ওয়েভ ফাংশন আসবে, ম্যাক্সিমাম 5টা নিলেই হবে, অসুবিধা নেই। ম্যাক্সিমাম 5টা। আচ্ছা স্যার, এখানে আরেকটা কোশ্চেন স্যার, এই যে এখানে স্যার চার্জ ডেনসিটি যে সূত্রটা আছে মানে এন আই জে, তো এখানে দেখতেছি যে মানে সাই আই জে তারপর ই আই জে, মানে এই রকম কিছু নোটেশন আছে। এখন আচ্ছা স্যার এখানে আই জে দুইটা ইন্ডেক্স কেন, মানে এখানে তো একটা ইন্ডেক্সে আসা উচিত। আচ্ছা বুঝছি, ভালো কথাই, তোমার যে কোশ্চেন গুলো এগুলো সব ফিজিক্স থেকে আসতেছে আর কি, ওখানে দুইটা নোটেশন আছে, ভালো কথা বলছো, এবং ওই সবগুলা সামেশন টামেশন সবগুলাতে দেখবা যে সাই আই যে নিয়ে আছে, তাই না, একটা বলছে ভ্যালি আর একটা বলছে হচ্ছে গিয়া ওয়েভ ফাংশন ইন্ডেক্স। ভ্যালি মানে প্রতিটা, এটা একটা থ্রি ডাইমেনশনাল প্রবলেম, তো এই যে ব্যান্ড স্ট্রাকচারের যদি বের করে সিলিকনের ব্যান্ড স্ট্রাকচার তুমি দেখলে দেখবা যে ওখানে বলবে যে 6টা ভ্যালি আছে, 6, ঠিক আছে, নাম্বার অফ ভ্যালি 6। তো এই 6 ভ্যালি মানে কি, আমরা যখন বলি যে একটা ইফেক্টিভ মাস দিয়ে তুমি যখন ইকুয়েশন সলভ করবা, যদি 1 1 1 সারফেসে সলভ করি, বলে যে এই 1 1 1 সারফেসে সিলিকনের 6টা ভ্যালি থাকে আর কি, নাম্বার অফ 6 ভ্যালি। তার মানে আমরা কিন্তু যখন শরীরে সলভ করি আমরা একটার জন্য সলভ করতেছি আর কি, তাহলে চার্জ এরকম 6টা ভ্যালি থাকলে পিকে ডায়াগ্রামে যদি এরকম 6টা ভ্যালি থেকে থাকে, তা আসলে তার অ্যাকচুয়াল চার্জ হইব 6 ইনটু তুমি যেটা বাইর করতেছো তার 6 গুণ আর কি, চার্জ তো চার্জ রেসপেক্টে বুঝাই। তো ওই ভ্যালি কয়টা, এটা হচ্ছে গিয়া ফিজিক্যাল যে অ্যাকচুয়াল যে ব্যান্ড স্ট্রাকচার সেখান থেকে আসে। এইটা আবার কেন সামেশন আকারে এখানে রাখা, যদি এটা 1 0 0 হয়, এই দুই ভ্যালি আবার দেখতে সেম না, একটা ভ্যালি ধরো দেখতে এইরকম, আর একটা ভ্যালি আবার ধরো দেখতে এইরকম, দেখে মাস চেঞ্জ হয়ে যাবে স্যার। তার মাস চেঞ্জ হয়ে যায়। তো 1 0 0 সারফেসে যখন হচ্ছে গিয়ে সিলিকন সলভ করে তখন এর দুইটা মাস আছে, লংগিটিউডিনাল ট্রান্সভার্স মাস বলে আর কি, এবং জি স্যার, এটা তো দেখলাম স্যার। এখন স্যার আমরা যখন সলভ করব শ্রোডিঙ্গার ইকুয়েশন, একটা হচ্ছে কি, তখন আমি এটা বলছি তোমরা কি করবা, একটা 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 ভ্যালি মানে দুই রকম ভ্যালি আছে, তো একটা ভ্যালি দুইটা আছে আর একটা ভ্যালি আছে 4টা। এই জিনিসগুলোর জন্য যেটা হবে তোমার এগুলা ফিজিক্যাল যদি বা এক্সপেরিমেন্টাল ডাটার সাথে মিলবে না, তুমি যখন অ্যাকচুয়ালি যখন সলভ করো এই ফিজিক্স গুলো যদি অ্যাকচুয়ালি ইনকর্পোরেট না করো। তো তোমাদের এখানের জন্য ভ্যালির জন্য তুমি 1 1 সারফেস খুব সিম্পল ভাবে 1 1 ধরে নিতে পারো, 6 দিয়ে গুণ করে দাও, শেষ। কারণ ওই 1 1 এ একটাই এফেক্টিভ মাস, একটাই হচ্ছে কি, আমি আমার খেয়াল নাই আমি কোনটা করেছি, মেবি 1 0 0 ধরে করা আছে, এজন্য 2 4 করা আছে, ঠিক আছে। তো 2 4 করা হচ্ছে কি ওই যে 1 0 0 সারফেসের জন্য আর কি, ঠিক আছে। বাট এটা হচ্ছে গিয়ে এখন এই যে 2 4 বললাম, ঠিক আছে, এখন তুমি দেখো অন্য একটা নিলাম ম্যাটেরিয়াল, তখন দেখবা যে এটা হয়তো বা অন্য কম্বিনেশন। বাট এখানে ফিজিক্সটা বোঝার ব্যাপার হচ্ছে গিয়ে এগুলো মস ট্রানজিস্টরের ফিজিক্স পড়লে পাবা আর কি। এখানে তার ব্যান্ডে ভ্যালি 2 রকম 4 রকম বা এক রকম, এবং তাদের ভ্যালি ডিজেনারেসি বলে, 2 4 যেটা বলতেছি এটা হচ্ছে ভ্যালি ডিজেনারেসি টার্ম আর কি, এক্সাক্ট টার্ম যদি বলি, তাদের ভ্যালি ডিজেনারেসি কত 1 2 3 বা 3 3 এইগুলা পাওয়া যায় আর কি, ঠিক আছে। ওই হিসেবে তখন হচ্ছে গিয়ে যখন আমরা কারেন্ট ক্যালকুলেট করি বা চার্জ ক্যালকুলেট করি তখন ওইভাবে ভ্যালিডি জেনারেসিটা ইনকর্পোরেট করতে হয় আর কি। তো আমার ওই পেপারটাতে যেভাবে ইকুয়েশনগুলো লেখা আছে ওইটা ইনকর্পোরেট করে লেখা আছে আর কি, যেহেতু পেপার ওখানে অ্যাকুরেটলি করা আছে সবকিছু, ঠিক আছে। বাট তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য ভ্যালিডি জেনারেসি ধরলে তো আবার একটা কোশ্চেনের জন্য দুইবার শ্রোডিঞ্জার সলভ করতে হবে, খুব বেশি টাইম কনজিউমিং না, বাট আমি তোমাদেরকে জাস্ট যেহেতু একটা ভালো পয়েন্ট ধরছো বলে দিলাম আর কি। বাট আইডিয়ালি তোমরা ওই ভ্যালিডি জেনারেসি 6 মানে ধরে তোমাদের মনে হয় সবাই সিলিকনের জন্যই করতেছো, তাই না। তো যদি অ্যাকুরেট বলতে চাও ভ্যালিডি জেনারেসি যদি 6 ধরো তার মানে 1 1 1 আর কি প্লেনটা, তো 1 1 1 প্লেনের জন্য সলভ করতেছো, এটা বলে দিলেই হবে আর কি, শেষ। জাস্ট 6 ওখানে ওই আই 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 বা যে যে যেটা আছে না ওইটা হলো গিয়া 6 আর কি, ঠিক আছে, মানে সব সেম আর কি। আচ্ছা আচ্ছা ওইটা 6 হয়ে যাবে আর কি, সব সেম হইলে 6 হয়ে যাবে না, জাস্ট 6 দিয়ে মাল্টিপ্লাই হবে। আচ্ছা স্যার। সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে তাহলে এখানে যে মানে একটা আপনার যে পেপারটা স্যার, ওখানে ছিল যে মানে লংগিটিউডিনাল ভ্যালি তারপর ট্রান্সভার্স ভ্যালি এগুলোর সাথে করসপন্ডিং ইনভার্সন চার্জের একটা প্রোফাইল ছিল।
আমাদের কি মানে একটা প্রোফাইলে আসবে তাহলে? একটা প্রোফাইল হবে, কারণ ওইটা আমি যখন লংগিটিউডিনাল ট্রান্সভার্স দুইটা ধরেছি তো ওইটা আবার যোগ করে অ্যাকচুয়াল টোটাল চার্জ প্রোফাইল আসে, কারণ দুই ধরনের ওই যে দুইটা ভ্যালি মানে কি ওই যে দুই ডিজেনারেসির জন্য দুই ধরনের কন্ট্রিবিউশন আসছে, এটা জাস্ট ভিতরে ইন্টারনালি দেখানো, কিন্তু অ্যাকচুয়ালি তো চার্জ আসলে একটাই কম্বিনেশন, তো ওই দুইটাকে যোগ করে কিন্তু টোটাল চার্জ। তোমাদের ক্ষেত্রে একটাই প্রোফাইল আসবে যেহেতু কোনো ডিফারেন্সিয়েশন নাই। আচ্ছা স্যার। এগুলোর জন্য আমি অত কিছু, এটা তো বেসিক ফিজিক্স, তোমরা যখন অ্যাকচুয়াল পেপার করবা বা সিমুলেশন করবা তখন এগুলো নিয়ে ভুল ধরবে। আমি এখানে মেইন জিনিসটা হচ্ছে তোমরা নিউমেরিক্যাল ব্যাপারটা ঠিকমতো করতে পারতেছো কিনা, ঠিক আছে? এগুলো তুমি টিকেট সফটওয়্যারে যাও তখন দেখবে যে ঠিকই ভ্যালিডিটি এগুলো সব ডিফাইন করা আছে, এগুলো এই জন্য জানা থাকা ভালো আর কি, কারণ প্যারামিটার গুলো তো দিতে হবে ইনপুট হিসাবে। এই যে 2 and 4 বললাম সিলিকনের জন্য, এটা তো আন্দাজে তুমি 3 দিলে হবে না, ভুল আর কি। সিলিকনের জন্য 2 4ই 1 0 0 তে, এটা ফিক্সড, এবং ওই 1 1 1 এ 6। আর কিছু? আচ্ছা, আপাতত আর কোনো কোয়েশ্চেন নেই। আর কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি আর কি।